তো চলেন আমরা হচ্ছে গিয়ে কালক্ষেপণ না করে আমরা হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু করি। প্রথমে হচ্ছে গত ক্লাসে আপনাদের একটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল, সেই বাড়ির কাজটার এখানে সমাধানটা দেওয়া আছে। তো আমরা নর্মালি সকালে নাস্তা খেলে সেটা দুপুরে ভুলে যাই যে কি খেয়েছিলাম। তো এখানে 1 মাস আগে যে বাড়ি, 1 মাস না, এটা কমপক্ষে তো 7 থেকে 10 দিন হবেই, কমপক্ষে আরো বেশি হবে। 10 তারিখ তো আজকে, আরো বেশি হবে, 15 দিনের মতো হবে। তো 15 দিন আগে দেওয়া হচ্ছে কি বাড়ির কাজ, আপনার মনে থাকবে এটা আমি আশা করি না, কিন্তু তাও যাদের মনে আছে তারা মিলিয়ে নেবেন, বা যারা করেছেন তারা মিলিয়ে নেবেন, আর যারা করেননি তারা একটু দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। জাস্ট সিম্পল একটা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ওই কনসেপ্টটা ইউজ করে পুরোটা করা হয়েছে। আবার কিছু উচ্চ শিক্ষিত আছেন যারা হচ্ছে এই পুরো জিনিসটা ক্যালকুলেটরে দিয়ে দিয়েছেন, তারপরে ক্যালকুলেটর দেখিয়েছে 1, এভাবে করে করেছেন। তো ওইভাবে করলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু বেসিক্যালি এই যে cot 90 মাইনাস থিটা সমান যে tan থিটা, তারপরে হচ্ছে tan 90 মাইনাস থিটা সমান যে cot থিটা, sin 90 মাইনাস থিটা সমান যে cos থিটা, এই কনসেপ্টটা আপনি প্রয়োগ করতে পারেন নাকি সেটা চেক করার জন্যই বাড়ি কাজটা দেওয়া হয়েছিল। আপনি যদি ক্যালকুলেটরে করে ফেলেন সেটা সমস্যা নাই হয়তো বা এমসিকিউর জন্য, কিন্তু হচ্ছে নর্মালি দেখতে চেয়েছিলাম আসলে এই জিনিসটা। চলেন আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই। তো আজকে ক্লাস নিয়ে একটু আমরা প্রথমে একটু হালকা কথাবার্তা বলি। সেটা হচ্ছে পুরো ক্লাস জুড়ে এত ইজি ইজি জিনিসপত্র পড়বো, আপনার মাঝে মাঝে মনে হইতে পারে আয় হ্যাঁ এগুলো তো আমি নিজেই পড়াইতে পারি, বুঝছেন, এরকম একটা ফিলিং আপনার আসতে পারে। তো সেটা আসলে মানে কোনো সমস্যাই নেই, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কারণ আজকে পুরো ক্লাস জুড়ে আমরা এই গত 8 বছর ধরে যা শিখেছি জ্যামিতিতে, ওগুলাই হালকা একটু ওভারভিউ করব। ওভারভিউ মানে আপনারা হয়তো বুঝেন, মানে হচ্ছে একটু কি বলা যায়, মানে যা যা শিখেছিলাম ওগুলাতে একটু স্মৃতি রোমন্থন করা টাইপে বলতে পারেন আর কি। ঠিক আছে, তো এটা নিয়ে আসলে এত বিচলিত হওয়ার কিছু নাই, আর প্লাস এত রিল্যাক্স হওয়ারও কিছু নাই। আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, হয়তো বা কোনো কিছু আপনার ছুটে যেতে পারে, সেগুলো একটু মনে করে নিলেন আর কি। ঠিক আছে, আচ্ছা। গুড নিউজ কি আছে? জি ভাই, গুড নিউজ আছে। ভাইয়া ওপেন বোর্ড কি অসুস্থ? না ভাই, আমার এখন আলহামদুলিল্লাহ এটাতেই লিখতে ভালো লাগে, এজন্য এটাতে লিখি। আচ্ছা, তো ফার্স্টে আসেন হচ্ছে গিয়ে বিন্দু কি? বিন্দু হচ্ছে যার কিচ্ছু নেই। এটা একটু কথাটা কেমন জানি শোনাচ্ছে। বিন্দু হচ্ছে গিয়ে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, অর্থাৎ শূন্য মাত্রিক। বিন্দুকে বলা হয় হচ্ছে শূন্য মাত্রিক, 0D, মানে 0 ডাইমেনশনাল। ঠিক আছে, তো যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই সেটাই হচ্ছে বিন্দু। ভাই রেখা কি তাহলে? রেখা হচ্ছে একটা চলমান বিন্দু। রেখা হচ্ছে একটা চলমান বিন্দু যার হচ্ছে কি শুধু একটা দৈর্ঘ্য থাকবে, যার শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে, আর কিছু থাকবে না। বিন্দু, এটা হচ্ছে আপনার রেখা। রেখার দুই সাইডে কিন্তু অসীম, মানে দুই সাইডে এসে চলতেছে। তল কি? তল হচ্ছে কি, রেখা হচ্ছে 1D, 1 ডাইমেনশনাল। আর তল হচ্ছে 2D, যার দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো জিনিস থাকবে। যার দৈর্ঘ্য ও প্রস্থ এই দুটো জিনিস থাকবে। আপনি যে খাতার মধ্যে লিখতেছেন, অনেকেই খাতায় লিখতেছেন না, বসে আছেন বা তাকায় আছেন, যে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, ওই স্ক্রিনটার উপরে তলটাও হচ্ছে গিয়ে উপরের যেই সারফেসটা, ওইটাও একটা তল। সারফেস অফ তল আসলে। তো ওইখানে ওইটার একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে। তো দৈর্ঘ্য প্রস্থ আছে যার, সেটাই হচ্ছে তল। তো তল নর্মালি এটা হচ্ছে একটা তল যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। তল হচ্ছে কি 2D, 2টা ডাইমেনশন আছে। আচ্ছা, রেখা কি? ওইটা তো বললামই, রেখার দুই পাশ হচ্ছে কি অসীম, মানে দুই পাশে রেখাটা চলতে থাকবে, কোনো প্রান্ত বিন্দু নাই। রশ্মি হচ্ছে গিয়ে এক পাশে প্রান্ত বিন্দু থাকবে, আরেক পাশে সে চলতে থাকবে, এটা হচ্ছে রশ্মি। আর রেখাংশ কি? রেখাংশ কথার মধ্যে বোঝা যাচ্ছে, রেখাংশ হচ্ছে রেখার একটা অংশ। রেখার যেহেতু আমি একটা অংশ কেটে নিচ্ছি, তো এই যে অংশটা যে কেটে নিলে আমি দুই পাশে প্রান্ত বিন্দুটা আমি ফিক্স করে দিলাম। তো যখন একটা রেখা থেকে একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে কি আপনার একটা রেখাংশ। রেখাংশের প্রান্ত বিন্দু থাকবে দুইটা, রশ্মির প্রান্ত বিন্দু থাকবে একটা, আর রেখার কোনো প্রান্ত বিন্দু থাকবে না। ছোটবেলার জিনিসপত্র, প্রান্ত বিন্দু থাকবে একটা, এটার প্রান্ত বিন্দু থাকবে হচ্ছে দুইটা, আর এখানে কোনো প্রান্ত বিন্দু থাকবে না, আজীবন চলতে থাকবে। সোজা জিনিস, কোনো ইয়ে নাই। সংজ্ঞা লিখে দিলে ভালো হতো না ভাই, ভালো হতো না এগুলো, এই যে যা বলতেছি এটা শুনবেন এখনই হচ্ছে গিয়ে ভুলে যাবেন, কোনো সমস্যা নেই বুঝছেন। আর যদি একান্তই মন চায় আপনি বইয়ের সামনের দিকে পেজগুলো পড়তে পারেন। ওইখানে আরো অনেক কিছু লেখা আছে, ইউক্লিডের শিক্ষার্থী অনেক কিছু লেখা আছে, ওগুলো হচ্ছে যারা জ্ঞান গর্ভ মানুষজন তারা হচ্ছে নিজেরা পড়ে নিবে আর কি। মানে ওটা আলাদা করে পড়ানো আসলে কিছু নাই আর।
ইনফরমেশন কিছু ওগুলো জানবেন। কোন কি? কোন তো মাশাআল্লাহ আপনারা হচ্ছে যথেষ্ট উচ্চ শিক্ষিত, কোন দেখতে দেখতে বড় হয়েছেন জীবনে। তো কোন হচ্ছে কি দুইটা রশ্মি যে জায়গাতে মিলিত হয়, দুইটা রশ্মি যে জায়গাতে মিলিত হয় এই জায়গায় যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আপনার কোণ। তো এটা হচ্ছে একটা কোণ। আচ্ছা এখন ঘটনা হচ্ছে সরল কোণ কি? সরল কোণ হচ্ছে গিয়ে যখন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি তখন এটাকে আমরা বলি হচ্ছে সরল কোণ। যখন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি তখন আমরা এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে সরল কোণ। সন্নিহিত কোণ কি? সন্নিহিত কোণ হচ্ছে গিয়ে মনে করেন এটা একটা রশ্মি, এটার সাথে অপর দুইটা রশ্মি দুইটা কোণ তৈরি করলো। এই যে এটা একটা কোণ তৈরি করলো আর এটা একটা কোণ তৈরি করলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সন্নিহিত কথাটার মধ্যে বোঝা যায় এটা আসলে কি। সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি কোণ। এখানে এই যে এ আর বি এই দুটো হচ্ছে পাশাপাশি কোণ, অর্থাৎ এ ও বি এরা হচ্ছে গিয়ে সন্নিহিত কোণ। এ ও বি এরা হচ্ছে কি আপনার সন্নিহিত কোণ। সহজ জিনিস। এখানে দেখেন আরো বাচ্চাদের কিছু কথাবার্তা আছে। সমকোণ কি? সমকোণ হচ্ছে যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি সেটাকে আমরা বলি হচ্ছে এক সমকোণ। এটা আবার আরেকটা একটু উচ্চশিক্ষিত সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এরকম যে কোন একটা রেখার উপর কোন একটা রশ্মি এমন ভাবে দুইটা কোণ তৈরি করলো যাতে কোণ দুইটা সমান, এমন ভাবে দুইটা কোণ তৈরি করলো যাতে কোণ দুইটা সমান, তখন আমরা এই প্রত্যেকটা কোণকে বলি হচ্ছে এক সমকোণ। কোন একটা রেখার উপর কোন একটা রশ্মি যদি এমন দুইটা সন্নিহিত কোণ তৈরি করে যারা প্রত্যেকে সমান, তখন এদের প্রত্যেককে বলা হয় হচ্ছে এক সমকোণ। দরকার নেই এটা ভাই, এগুলো তো ক্লাস 5 এর পর, যে আস্তে আস্তে আমরা 5 থেকে উপরে উঠবো ভাই, আস্তে আস্তে 5 থেকে আমরা 9 এ উঠবো আস্তে আস্তে। ঈদ পুনর্মিলনী তো ফার্স্টের দিকে একটু মনে করেন চিল হবে, ঠিক আছে, আস্তে আস্তে জগিং করতে করতে আমরা একটু সামনের দিকে যাবো। সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ হচ্ছে কি আপনার সূক্ষ্মকোণ। এটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ। স্থূলকোণ কি? 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। এটা হচ্ছে আপনার স্থূলকোণ। তো স্থূলকোণ গুলো দেখতে এরকম হয়, স্থূলকোণ গুলো দেখতে হয় হচ্ছে এরকম। প্রবৃদ্ধ কোণ, এটা নিয়ে একটু অনেকের ঝামেলা আছে। প্রবৃদ্ধ কোণটা হচ্ছে বেসিক্যালি 180 ডিগ্রির চেয়ে বড় কোণগুলা, 180 ডিগ্রির চেয়ে বড় আর 360 ডিগ্রির চেয়ে ছোট। জ্যামিতিক কোণ 360 ডিগ্রির চেয়ে বেশি হয় না ভাইয়া, ত্রিকোণমিতিক কোণ হয়। আমি ভাইয়া ত্রিকোণমিতিক কোণ আবার কি? এটা ত্রিকোণমিতিক চ্যাপ্টারে পড়ানোর কথা। কোন একটা রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরলে যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে আপনার ত্রিকোণমিতিক কোণ। তো ওইখানে আপনার ওই 720, 900, 1080 হতে পারে, কিন্তু জ্যামিতিক কোণে আপনার হচ্ছে 360 ডিগ্রির চেয়ে বেশি হতে পারে না। তো 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তো প্রবৃদ্ধ কোণ যদি একটা দেখানো হয় তাহলে এটা দেখতে কিরকম হবে? এটা দেখতে হবে হচ্ছে এরকম। এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এই যে এই সাইডে যেটা আছে, এই সাইডে যেটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই যে কোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রির চেয়ে সরি 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু হচ্ছে আপনার 360 ডিগ্রির চেয়ে ছোট। তো এইখানে যেটা আছে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, কিন্তু এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার একটা মানে এক্স, এক্সটা হচ্ছে আপনার প্রবৃদ্ধ কোণ আর ওয়াইটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ। এটা হচ্ছে আপনার প্রবৃদ্ধ কোণ আর ওয়াইটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ এখানে। আচ্ছা ভাই, -12 ডিগ্রিও তো 90 না, ইয়াতে ত্রিকোণ জ্যামিতিক কোণের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে ইয়া করবো না, কি জানি বলে মাইনাস হিসাব করি না আমরা, বুঝছেন, জ্যামিতিক কোণের ক্ষেত্রে। ওটা ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে যে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে ওগুলোকে আমরা মাইনাস কোণ হিসাব করি। তাই কোণগুলো মান কিভাবে বুঝবো? আর মান কিভাবে বুঝবো মানে আজব কথাবার্তা, ইয়ে দিয়ে বুঝবো, কি জানি বলে চাঁদা দিয়ে বুঝবো। আচ্ছা ভাই, আপনি কি ইন্ট্রোটা রেকর্ড করে রাখেন আর ক্লাসের টাইমে চালান? না, এরকম না ব্যাপারটা ভাই, এইসব করি আমাদের লজ্জা দিয়ে নেবেন না। না না, এত লাজুক হলে কি হবে ভাই, এত লাজুক হলে হবে? কি যে বলেন। আজকে কয়টা পোল আছে দেখা যাক, কয়টা পোল থাকে। আহ, ভাইয়া কোনগুলার মান কিভাবে বুঝবো? ওই যে বললাম আমি আমি কাউ বুঝিনি।
আমি কয় মিনিট মিস করছি, বাবা কয় মিনিট মিস করছেন না, এটা পরে রেকর্ডিং থেকে দেখে নিন কয় মিনিট মিস করছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে ইউক্লিডস পোস্টুলেটস কি, ইউক্লিডের স্বীকার্যগুলো কি, উম, ওইটা একটু খুলেন না। ভাইয়ের ভাইয়ের বিন্দুর অবস্থান, জি জি, দৈর্ঘ্য বস্তু উচ্চতায় কিন্তু খালি একটা অবস্থান আছে। ফিল করতে পারছি বাট ভাষার সহিত ফুটিয়ে তুলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, মাহবুব ফুটিয়ে তুলবে ভাষার সহিত। আচ্ছা এইখানে হচ্ছে, দাঁড়ান এইখানে এই চিহ্নটা দিয়ে আসলে একটু ঝামেলা করছি, এই যে চিহ্নটা এরকম হবে, আর এখানে হবে 60 ডিগ্রি। হ্যাঁ, এইবার হচ্ছে কি আপনারা পোল কোশ্চেনটা অ্যান্সার করবেন, হ্যাঁ এইবার পোল কোশ্চেনটা অ্যান্সার করবেন। আচ্ছা দাঁড়ান, এটা আমি একটু আরেকটু চেঞ্জ করে দিই, একটু দুষ্টামি করি। দুষ্টামি কি করবো, আচ্ছা, দাঁড়ান করি, এটাকে ফ্লুইড দিয়ে মুছে দিই, আর এখানে দিয়ে দিই হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারতেছেন এই এবিসি হচ্ছে 60 ডিগ্রি, এই সাইডে হচ্ছে কি 60 ডিগ্রি আছে, হ্যাঁ। এবার হচ্ছে পোল কোশ্চেন অ্যান্সার করি। ওকে, তো চলেন এবার একটু দেখি এটা অ্যান্সারটা আসলে কি হবে। ইয়েস, সার্থক। দুষ্টামি যেটা করতে চেয়েছিলাম, দুষ্টামিটা ভালোই হয়েছে। 49% মানুষ মনে করেন 1 নাম্বারটা, আর 32% মানুষ মনে করেন সি নাম্বারটা, উচ্চশিক্ষিতরা। আচ্ছা ঘটনা হচ্ছে ভাইয়া, একটু বলে নেই, যখন আপনাকে বলবে কোন এবিসি মানে কি, তখন সবসময় বুঝবেন এটাকে। যদি বলা হয় প্রবৃদ্ধ কোণ এবিসি মানে কি, যদি বলা হয় প্রবৃদ্ধ কোণ এবিসি, তখন বুঝবেন হচ্ছে এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ এবিসি। আর নর্মালি কোণ এবিসি বললে আমরা এই যে ছোট যেটা আছে ওইটাকেই হচ্ছে গিয়ে বুঝি, 180 যে ছোট যেটা আছে ওই কোণটাকেই নর্মালি আমরা মানে সামনে কিছু লিখি না, কোণ এবিসি বলি। কিন্তু প্রবৃদ্ধ কোণ এবিসি বললে তখন হচ্ছে গিয়ে আমরা এই যে এভাবে করে লিখতাম, ডিরেক্ট লিখে দিতাম এটা, ঠিক আছে। তো এটা অ্যান্সার হবে শুধু 1 নাম্বারটা। আমরা এটার অ্যান্সার হচ্ছে এটা জাস্ট একটু দুষ্টামি করছি আর কি, যাতে আপনি কনফিউজ হন, এই জন্য হচ্ছে গিয়ে ফার্স্টে দিয়ে এত কথা বলছি, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবেন যে কোন এবিসি বললে এটাই বুঝাবে, কিন্তু প্রবৃদ্ধ কোন এবিসি বললে হচ্ছে গিয়ে বাইরেরটা বোঝাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে নেক্সট টাইম যাতে আর কি জানি বলে, প্রশ্নকর্তা কে বা প্রশ্নকর্তা কি ভাবতেছে ওইটা দেখে যদি কোশ্চেনের উত্তর দিতে যান তাহলেই সমস্যা। চিন্তা করে মানে এভাবে ভাববেন যে আপনি আসলে এটা এতদিন কি জানতেন, যতটুকু জ্ঞান আছে ওইটার বেসিসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন। তো প্রশ্নকর্তা আর প্রশ্নকর্তা কি ভাবতেছে অত কিছু চিন্তা করে দিতে গেলেই দেখবেন যে আপনি কনফিউজ হয়ে যাবেন, এটা হচ্ছে কি সমস্যা। আচ্ছা, যে প্রবৃদ্ধ কোণ এবিসি বললে অ্যান্সারটা শুধু 300 ডিগ্রি হইতো, প্রবৃদ্ধ কোণ এবিসি বললে শুধু অ্যান্সারটা 300 ডিগ্রি হইতো। আচ্ছা, এবার আসলে হচ্ছে পূরক কোণ। পূরক কোণ কি, পূরক কোণ হচ্ছে যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি তখন একটাকে অপরটার পূরক কোণ বলে। যদি দুইটি কোণের সমষ্টি, যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। তখন একটিকে অপরটির পূরক কোণ বলে, একটু খেয়াল রাখবো আমরা। এটা লাগবে না। আর যখন হচ্ছে গিয়ে এটা একটু উদাহরণ দিয়ে দেখাই, মনে করেন এই যে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, গিভেন দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি, মানে দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা বলবো হচ্ছে এক্স ওয়াই এর পূরক কোণ। আবার ওয়াই কে এক্স এর পূরক কোণ বলা হয়, দুইটাই বলা যায়, এক্স ওয়াই এর পূরক কোণ আবার ওয়াই হচ্ছে গিয়ে এক্স এর পূরক কোণ, দুইটাই বলা যায়, এক্স ওয়াই পরস্পর পূরক কোণ আর কি। সেম কথাটা হচ্ছে জাস্ট এখন 90 ডিগ্রি জায়গায় হচ্ছে 180 ডিগ্রি। যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটিকে আরেকটি সম্পূরক কোণ বলা হয়। যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। সহজ জিনিস, তাকায় থাকেন, খাতা কিছু লেখার দরকার নেই, একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়।
তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করেন এটা একটা কোণ, এটা হচ্ছে এ, এটা একটা কোণ, এটা হচ্ছে বি। এখানে দেখেই বুঝতেছেন এই এ প্লাস বি কত, এ প্লাস বি হচ্ছে 180 ডিগ্রি, এখানে আপনার এ প্লাস বি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ হচ্ছে আপনার বি এর পূরক কোণ। বা এইভাবে বলা বলা যায় যে বি হচ্ছে এ এর সম্পূরক কোণ, সরি এটা পূরক বলে হয়েছে, এটা সম্পূরক হবে। এ বি এর সম্পূরক কোণ বা বি এ এর সম্পূরক কোণ, যখনই দুইটা কোনো সমষ্টি 180 ডিগ্রি দেখবো তখন হচ্ছে আমরা এই জিনিসটা বলতে পারবো। আচ্ছা এবার আসেন বিপ্রতীপ। বিপ্রতীপ কোণ তো ছোটবেলা থেকে বিপ্রতীপ কোণ দেখতে দেখতে বড় হয়েছেন আপনি। এই যে যখন হচ্ছে দুইটা রেখা পরস্পরকে ছেদ করবে, দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করবে, এই যে ছেদবিন্দুতে হচ্ছে গিয়ে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। অর্থাৎ যে এ আর বি এরা হচ্ছে বিপ্রতীপ কোণ একটা আরেকটার, এই যে সি আর ডি এরা হচ্ছে একটা আরেকটা বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়, বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়। এই যে পাইছি 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 পাইছি। একজন লিখছে ভাই অপশনে তো 60 ডিগ্রি নাই। এই যে আপনি, আপনাকে একটু বলি ভাই, আমি জানতাম এরকম কিছু মানুষ থাকবে যারা কোনোটাই নয় দাগাবে এই চিন্তা করে কোনোটাই তো ডিগ্রি লেখা নাই। তা আপনাদেরকে বলবো আপনারা মাশাআল্লাহ ভালোই অবজার্ভ করেন, ঘটনা সত্য, কিন্তু একটু কম অবজার্ভ করেন মাঝে মাঝে। খেয়াল করে দেখেন এখানে লিখে আছে ডিগ্রি, এখানে লিখে আছে এটা কত ডিগ্রি। তো আপনি মনে করেন এখানে আমি যদি 60 ডিগ্রি দিয়ে দিই, ব্যাপারটা কিরকম হয়ে গেল, কোন এবিসি হচ্ছে 60 ডিগ্রি, ডিগ্রি ডাবল ডিগ্রি হয়ে গেল না ভাই। এখানে তো বলে দিছি কত ডিগ্রি, সো এখানে কি আবার ইউনিটটা দেওয়ার দরকার আছে? এখানে কিন্তু ইউনিটটা আবার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন, এটা একটু খেয়াল রাখবেন যে হচ্ছে কি ডাবল ডিগ্রি দেওয়ার তো দরকার নেই। ওকে, তো এইবার আসেন বিপ্রতীপ কোণ তো বললাম, এখানে কি আছে একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলা সহজ জিনিস। মনে করেন এইটা হচ্ছে এক জোড়া সমান্তরাল সরলরেখা, আর এটা হচ্ছে তাদের একটা ছেদক। এই যে এই দুইটা কোণকে হচ্ছে গিয়ে একান্তর কোণ বলা হয়। কোন দুইটা? এই যে এই দুইটা কোণকে বলা হয় একান্তর কোণ। এক্স ওয়াই, এক্স ও ওয়াই এরা হচ্ছে গিয়ে একান্তর কোণ। অনুরূপ কোণ কোনটা? অনুরূপ কোণ হচ্ছে এই যে আমি যদি এখানে একটা কোণ আঁকলাম, মনে করেন এটা হচ্ছে জেড, এই যে ওয়াই আর জেড এরা হচ্ছে গিয়ে আপনার অনুরূপ কোণ। এইসব পড়াচ্ছি না। আচ্ছা, আর ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ কোনটা? আমি যদি এই যে মনে করেন এখানে যদি একটা কোণ আঁকি, কোন আঁকা আছে নাম যদি দেই ডাব্লিউ, এই ডাব্লিউ ও ওয়াই, এই ডাব্লিউ ও ওয়াই এরা হচ্ছে গিয়ে ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। মানে এই যে ছেদকটা দেখতে পাচ্ছেন তার একই পাশে অন্তস্থ দুইটা কোণ। কারণ আপনি বলতে পারেন না ভাই আমার তো এটা ভালো লাগতেছে না, আমার এদিকে আমি একটা কোণ দিব, এটা নাম দিব পি। এই যে পি আর এক্স এটাকে আমি ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ বলতে পারি না? জি পারেন, কোনো সমস্যা নেই, একই কথা, ঘুরে ফিরে ওইটা একই কথা আর কি। ঠিক আছে, আপনি এই পাশে দেন ওই পাশে দেন, কোনো সমস্যা নেই, জাস্ট আপনাকে দেখানো হয়েছে জিনিসটা কি। আরেকবার বুঝেন ভাইয়া, এটা আরেকবার বলবো। আচ্ছা খেয়াল করেন, এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা আর এটা হচ্ছে একটা ছেদক। তাহলে এই যে এখানে যে কোণ দুটো উৎপন্ন হলো, যে এই পাশে একটা এই পাশে একটা, দেখতে যে দুইটা কোণ উৎপন্ন হলো এই দুটাকে বলা হচ্ছে একান্তর কোণ এক্স আর ওয়াই। তারপরে যে এই যে এখানে একটা কোণ এখানে একটা কোণ, এই যে একই পাশে ছেদকের একই পাশে যেগুলো উৎপন্ন হয়েছে অন্তস্থ না, একটা এখানে আর একটা এখানে, এই দুটো হচ্ছে আপনার অনুরূপ কোণ। এগুলো ডিরেক্ট কোনো সংজ্ঞা জানা নাই বুঝছেন, এগুলো হচ্ছে জাস্ট ফিগার দেখে বুঝি কোনটা অনুরূপ কোণ কোনটা একান্তর কোণ। আর একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ কোনটা? এই যে ডাব্লিউ আর ওয়াই এগুলোকে বলা হয় একই পাশ, মানে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলো। এই দুটো হচ্ছে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। এটা আবার কি? ও 15 সেকেন্ডে একটা দুষ্টামি, চ্যাট বক্সে উত্তর দিবেন। 15 সেকেন্ড, কাউন্টডাউন শুরু হচ্ছে এখন। 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। সহজে পাবে। এখন ঘটনা হচ্ছে আপনার বাকিরা অনেক হয়তো বুঝে ওঠার আগেই 15 সেকেন্ড শেষ হয়ে গেছে। ব্যাপারটা আসলে অত বড় কিছু ছিল না যে আপনি 15 সেকেন্ডের মধ্যে ধরতে পারবেন না। এখানে লিখা আছে ক্যান ইউ ফাইন্ড দাদা মিস্টেক। দাদা মিস্টেক আবার একটা একটা দা হবে আর কি, দুটো দা হবে না, ঠিক আছে? দা বা দি। সো এখানে টি এইচ ই এটা দুইবার আছে, সো এটা হবে না, এটাই হচ্ছে মিস্টেকটা, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ঘটনা। একজন লিখছে, অনেকে এটা লিখে হচ্ছে কমা, ভাই কমা দিতে হয় যে জিনিসটা বাধ্যতামূলক, এটা অনেক বড় একটা সংখ্যা আর কি, এরকম হইতে পারে কমা দিতে হয় যে এটা বাধ্যতামূলক না, এটা দুইবার আছে। আজকে ক্লাস সোজা তো এই জন্য হচ্ছে মাঝখানে এরকম দুই একটা উল্টাপাল্টা জিনিসপত্র থাকতে পারে আর কি, ঠিক আছে? এই জন্য রাখার, হঠাৎ করে আসবে তারা হঠাৎ করে চলে যাবে, হঠাৎ করে আসবে এবং হঠাৎ করেই চলে যাবে, তো একটু খেয়াল রাখেন আর কি। আচ্ছা ভাইয়া, একান্তর কোণ কি সবসময় অন্তস্থ হবে? ব্যাপারটা বুঝি নেই, কথাটা বুঝি নেই, আপনি মানে কি চাচ্ছেন, কি চাচ্ছেন ওইটা বুঝি নেই ব্রো। অন্তস্থ দাঁড়ান আমি দেখি, আমি ব্যাপারটা বুঝতে পারি নাকি। হ্যাঁ, আপনি যদি এটা বলতে চান যে ভাই এটার কোনো একান্ত, ওই আস্তে 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 বুঝা যায় না, আস্তে দুষ্টু।
আপনি যদি বলতে চান যে ভাই এটার কোনো একান্তর কোণ আছে নাকি, না এটার কোনো একান্তর কোণ নেই এখানে, এটার কোনো একান্তর কোণ এখানে নাই, ঠিক আছে। তো ওই হিসেবে যদি চিন্তা করেন, আপনি যদি এটাকে অন্তস্থ কোণ হিসেবে বলেন যে ভাই এই একান্তর কোণ সবার ভিতর দিকে হবে, কি ওই হিসেবে চিন্তা করলে। আচ্ছা, রেখাগুলো কি সমান্তরাল হতে হবে? সাধারণত ভাই সমান্তরাল যখন হয় তখনই একান্তর কোণ অনুরূপ কোণের কথাগুলো আমরা বলি। নর্মালি দেখিনি তো একান্তর কোণ অনুরূপ কোণের কথা বলতে ছাড়া, সমান্তরাল ছাড়া, বুঝছেন। সাধারণত এই একান্তর কোণ যখন বলে তখন এরকম আপনার সমান্তরালের ক্ষেত্রেই বলে দেখছি, বুঝছেন। যতটুকু জানি আর কি অতটুকু বেসিসে বললাম। যদি আপনি এটা ছাড়াও অন্য কিছু জানতে পারেন, ধরে নিন না আমারটা ধ্রুব সত্য, যদি জানতে পারেন তাহলে অবশ্যই ওইটা রেফারেন্স, ওইটা ঠিক। কিন্তু সাধারণত আমি যেটা দেখছি ওইটাই বললাম আপনাকে। উপপাদ্য 1, 2 এগুলো ওই যে ছোটবেলার পড়াশোনা। ভার্টিক্যাল অ্যাঙ্গেল কি আসেনি? ভার্টিক্যাল অ্যাঙ্গেল কি আসেনি? আপনি এত আঞ্চলিক ভাষায় কিভাবে চ্যাটে লিখলেন, মাশাআল্লাহ, জিনিসটা ভালো লাগছে খুব। ভার্টিক্যাল অ্যাঙ্গেলের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা বাংলাতে হচ্ছে কি আপনার বিপ্রদীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ওকে, যে কি নিয়েছেন, ওকে। তো এখানে উপপাদ্য 1 কি লেখা? উপপাদ্য 1 এ লেখা হচ্ছে একটি সরলরেখা নাকি একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে একটি সরলরেখার একটি বিন্দু, আচ্ছা ওই যে ছোটবেলার জিনিস। দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটা একটা সরলরেখা, এখানে যদি অপর একটা রশ্মি মিলিত হয় তাহলে যে দুইটা কোণ তৈরি হবে, হাস্যকর কথাবার্তা, যে দুইটা কোণ তৈরি হবে সেই দুইটা কোণের সমষ্টি কত? এগুলো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটাই। আচ্ছা, আমরা এই যে প্রথম দিকে যেগুলো দেখবো, প্রথম 14টা উপাত্ত কোনো প্রমাণ করবো না, কোনো প্রমাণ টমান আমরা করবো না। আমরা হচ্ছে জাস্ট যেটা বললাম ওই ছোটবেলার জিনিস, এগুলো আমরা ছোটবেলায় প্রমাণ করে আসছি, এগুলো আর লাগবেও না আপনার। কিন্তু কনসেপ্ট গুলো হচ্ছে আপনার জানা থাকা লাগবে, এই জন্য জাস্ট একটু মনে করিয়ে দেওয়া, আর কিছুই না, জাস্ট একবার মনে করিয়ে দেওয়া। দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে একটা ঘটনা ঘটে, সেটা কি বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়ে যায়। অর্থাৎ এইটার এটা তো বিপ্রতীপ কোণ, তাই না? এই কোণ এক্স আর ওয়াই সমান হয়ে যাবে। আবার এইটার এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এই এ আর বি হচ্ছে সমান হয়ে যাবে। যখন দুইটা সরলরেখা পরস্পর ছেদ করে তখন দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, এবং এই বিপ্রতীপ কোণগুলো হচ্ছে কি আপনার পরস্পর সমান। এটা আমরা যে ক্লাস 6 এ ছিল, সম্ভবত 6 বা 7 এ ছিল। আচ্ছা, এইখানে আসেন, দুইটা উপপাদ্য আছে, দুইটা একটা আরেকটার উল্টা, একটা আরেকটার উল্টা। তো আমরা একটু খেয়াল করি প্রথমটা কি বলে। প্রথমটায় বলে হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখা থাকতে হবে, দুইটা সমান্তরাল সরলরেখা থাকতে হবে এবং তাদের একটা ছেদক থাকতে হবে। দুইটা সমান্তরাল সরলরেখা থাকতে হবে এবং তাদের একটা ছেদক থাকতে হবে, তাহলে উৎপন্ন একান্তর কোণগুলো সমান হবে। অর্থাৎ দেখেন এই যে এই কোণ, এই কোণ, এটা হচ্ছে একান্তর, এই কোণ দুইটা পরস্পর সমান হবে। তো এটাই হচ্ছে এখানে লেখা যে একান্তর কোণ জোড়া হচ্ছে পরস্পর সমান। আপনি বলতে পারেন কেন ভাই এদিকে এক জোড়া লিখলে আপনার সমস্যা কি ছিল, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার অনুরূপ কোণগুলো হচ্ছে পরস্পর সমান হবে, তো এটার নাম দিলাম হচ্ছে জেড, তাহলে ওয়াই আর জেড পরস্পর সমান হবে, এটা হচ্ছে অনুরূপ কোণ। আর ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুইটা পরস্পর সম্পূরক হবে। পরস্পর সম্পূরক কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে তাদের সমষ্টি 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমি যদি এখানে আরেকটা কোণের নাম দিই, মনে করেন এই কোণটার নাম দিলাম হচ্ছে এ, তাহলে এই যুক্তি অনুসারে আমরা বলতে পারি হচ্ছে ওয়াই প্লাস এ এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুইটা পরস্পর সম্পূরক, এই কথাটা মানে হচ্ছে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আপনার 180। ক নাম্বারটা কিভাবে হলো বুঝলাম না। ও এইটার তো প্রমাণ ছিল ভাইয়া, এই যে এই দুইটার সমষ্টি যে 180 ডিগ্রি, এটা তো প্রমাণ ছিল, কিভাবে হলো বুঝেন নাই? আচ্ছা, দেখেন এটা বুঝিয়ে দেওয়াটা আসলে এত একটা টাফ কিছু না। মনে করেন আপনি জানতে চাচ্ছেন হচ্ছে ওয়াই প্লাস এ কি, আপনি জানতে চাচ্ছেন মনে করেন হচ্ছে ওয়াই প্লাস এ কি, এটা জানতে চাচ্ছেন। এখন খেয়াল করে দেখেন ওয়াই কার সমান, ওয়াই হচ্ছে এক্স এর সমান, তাই না? আমি ওয়াই এর জায়গায় কি লিখতে পারি, এক্স লিখতে পারি। এখন এক্স প্লাস এ কি, এটা তো আর আপনাকে আলাদা করে বলার কিছু নেই, তাই না? এক্স প্লাস এ কি হবে দেখেই বুঝতেছেন, এটা হচ্ছে এক সরল কোণ। ওয়াই প্লাস এ আসলে বেসিক্যালি কি, ওয়াই প্লাস এ বেসিক্যালি হচ্ছে 180। এটাই বলতে যাচ্ছে ওরা, ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটো উৎপন্ন হবে সেগুলো হচ্ছে আপনার 180, সমষ্টিটা 180। আচ্ছা, এরপর উপপাদ্য 4 কি বলছে? উপপাদ্য 4 কথাটা সুন্দর। ওদের কথা হচ্ছে যে ভাই এখানে কি বলা আছে, এখানে বলা আছে এই দুইটা রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল, সমান্তরাল হইলে তারপরে এই ঘটনাগুলো ঘটবে। যদি রেখা দুইটা পরস্পর সমান্তরাল হয় তারপর হচ্ছে আপনার এই ঘটনাটা ঘটবে। কিন্তু যদি কখনো দুইটা সরলরেখা দেখেন আর এই তিনটা ঘটনার যে কোনো একটা ঘটে, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু ক্যাচ করানোর চেষ্টা করেন। যদি কখনো দুইটা সরলরেখা দেখেন আর হচ্ছে এই তিনটা ঘটনার যে কোনো একটা যদি ঘটে,
কোনো কথা নাই, কোনো গল্প নাই, কোনো কবিতা নাই, আপনি বলে দিতে পারবেন ওই রেখা দুটা পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ কেউ যদি আপনাকে এরকম দুইটা সরলরেখা দিয়ে দিল, সরলরেখা দুটো দিয়ে বললো যে ব্রাদার এই কোণ আর এই কোণটা সমান, তো আপনি বলবেন ও আচ্ছা এই কোণ সমান, এটা তো দেখতে একান্তর কোণ, তার মানে এরা সমান্তরাল। এই যে লাল যে দুইটা রেখা দেখতে পাচ্ছেন, এই দুইটা রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল। আবার সে যদি এটা না বলে, সে আপনাকে যদি এটা বলে যে ভাইয়া এই কোণ আর এই কোণ সমান, এই যে এই কোণ আর এই কোণ সমান, তারপর আপনি বলবো ও আচ্ছা তারা তো অনুরূপ কোণ, তার মানে হচ্ছে এই দুইটা রেখা সমান্তরাল। একইভাবে তারা যদি এইগুলা দুইটার একটাও না বলে যদি তারা এটা বলে যে ভাইয়া এইটা আর এটা সমষ্টি 180°, এই যে এক্স আর ওয়াই কোণের সমষ্টি হচ্ছে 180°, তখন আপনি বলবেন যে ও আচ্ছা এটা তো ছেদকের একই পাশে অন্তস্থ উৎপন্ন অন্তস্থ কোণ এবং এরা পরস্পর সম্পূরক, তার মানে রেখা দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এই উপপাদ্য 3 আর উপপাদ্য 4 বেসিক্যালি একটাকে একটা আরেকটা উল্টা আর কি। উপপাদ্য 3 বলা হয়েছে যে যদি সমান্তরাল সরলরেখা থাকে আর ছেদক থাকে তখন এই তিনটা ঘটনা ঘটবে। আর উপপাদ্য 4 বলা হয়েছে যদি দুইটা সরলরেখা থাকে আর এই তিনটা ঘটনার যে কোনো একটা ঘটে তখন আমরা রেখা দুইটাকে সমান্তরাল বলিতে পারিব। ঠিক আছে, এটা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, গুড, ভেরি গুড, মন থেকে আলহামদুলিল্লাহ বলে ফেলতেছেন, এটা খুব ভালো লাগতেছে। যারা যারা বুঝছে আলহামদুলিল্লাহ লিখবো, যারা বুঝি না ইনশাআল্লাহ লিখবো, যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা হচ্ছে ইয়েস লিখবেন। আমি যাই বলি আপনি আমার সাথে একমত তা প্রকাশ করার জন্য। আচ্ছা, তো এবার দেখি পরের স্লাইডে কি আছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণে, আচ্ছা এই প্রমাণটা না আমরা ছোটবেলায় করেছিলাম। কোন বুদ্ধিমান, বুদ্ধিমান বলাটা ঠিক না, এখানে বলা হচ্ছে গিয়ে কি বলা যায়, কোন শিক্ষার্থী কি আছেন যার হচ্ছে এটা মনে আছে যে কিভাবে এটা প্রমাণ করে? একজনও কি আছেন যে যার এটা মনে আছে এটা কিভাবে প্রমাণ করে যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি? একজনও? আগে সবসময় এই তিনটার একটাকে সমান্তরাল রেখার ছেদকের বৈশিষ্ট্য হিসেবে ধরে বাকিগুলো প্রমাণ করছি। পুরাটার একসাথে কোনো প্রমাণ নাই, পুরাটার একসাথে প্রমাণ চান? পুরাটার একসাথে পুরোটার একসাথে প্রমাণটাই তো সম্ভবত থাকার কথা ওই যে ছোটবেলায়, মনে পড়তেছে না? আচ্ছা, কি মনে আছে অনেকের না? আমি একটু বলি, যারা মনে আছে বলেছেন তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা এটা চিন্তা করতেছেন। ওয়েট, এই যে এটা চিন্তা করতেছেন, তাদের চিন্তাটা আমি একটু বলি, দেখেন আমার সাথে কেউ একমত পোষণ করেন নাকি। তাদের কথা হচ্ছে ভাইয়া এই কোণটাকে ধরেন এক্স, এই কোণটাকে ধরেন হচ্ছে ওয়াই, আর এই ভিতরে তিনটা কোণকে আপনি ধরেন হচ্ছে এবিসি। আপনি আমাকে প্রমাণ করতে বলেছেন এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180°। আপনি আমাকে প্রমাণ করতে বললেন হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান 180°। এখন দেখেন আমি কত চালাক। সেটা হচ্ছে মানে আপনি আপনার কথা বলতেছি, আমার কথা বলতেছি, আপনার কথা বলতেছি। সে চিন্তা করে এভাবে যে বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি, বা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। তো ব্রাদার দেখাই তো যাচ্ছে এক্স আর সি যোগ করলে 180° হয়। দেখাই যাচ্ছে এক্স আর সি যোগ করলে কত হয়? 180°। আবার এক্স তো মাত্র আপনি বললেন এ প্লাস বি, এক্স এর জায়গায় লিখে দিলাম এ প্লাস বি, জীবন সহজ, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180°। তাহলে কি করলাম আমরা? এইটুকু লাগে না। তাহলে আমরা কি করলাম যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, ওই কনসেপ্টটা ইউজ করে প্রমাণ করে ফেলেছি। এখন এই শ্রেণীর মানুষদেরকে আমি আবার আরেকটা কোশ্চেন করি, বলি যে আচ্ছা দেখি আপনি এটা প্রমাণ করেন তো, বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, এটা প্রমাণ করে। তখন সে আবার প্রমাণ করে কিভাবে দেখেন, ও বলে ও আচ্ছা ভাই এই যে এক্স, এই এক্স হচ্ছে এ প্লাস বি এর সমান, তাই তো? এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে। এই এক্স এ প্লাস বি এর সমান, এটা আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি, দেখেন। মানে তারা তারা যেভাবে করে আর কি সেটা বলতেছে। আচ্ছা ওয়েট, তখন কি করে তারা? তারা বলে ভাই এটার একটা নাম দেন, এটার একটা নাম দেন হচ্ছে সি। তাহলে ভাই দেখেন এক্স প্লাস সি কত? এক্স প্লাস সি 180°, কোন ডাউট? না, কোন ডাউট নেই। তারপর তারা বলে ভাই এ প্লাস বি প্লাস সি সমান কত? এ প্লাস বি প্লাস সি সমান, এটাও তো 180°, ত্রিভুজের 3 কোণের সমষ্টি। তাহলে ভাই দেখেন এক্স প্লাস সি যা, এ প্লাস বি প্লাস সি তা, তাহলে সি আর সি টাও, তাহলে এক্স সমান কি? এক্স সমান হচ্ছে এ প্লাস। তাহলে লক্ষ্য করেন এখানে একটা শুভঙ্করের ভাগই আছে, ব্যাপারটা কিরকম ঘটলো?
সেটা হচ্ছে তাকে যখন প্রমাণ করতে বলা হইলো যে a প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, সে তখন x ইকুয়াল টু a প্লাস বি এটা জেনে প্রমাণ করলো। আবার তাকে যখন প্রমাণ করতে বলা হলো x ইকুয়াল টু a প্লাস বি, তখন সে a প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি এটা জেনে প্রমাণ করলো। ঠিক আছে, তো এখন ব্যাপারটা একটু কেমন কেমন হয়ে গেল না, মানে এটার সময় এটা জানি ওইটার সময় ওইটা জানি, এভাবে করে হচ্ছে কি প্রমাণ করা হয়েছে। তো এই এই যে এটা যে একটু ঝামেলা, এটা যে একটু ঝামেলা, তো এই ঝামেলাটা এড়ানোর জন্য এটার অন্য একটা প্রমাণ আছে, অন্য একটা প্রমাণ আছে। তো এই প্রমাণটা হচ্ছে কিভাবে করে চলো একটু দেখে নেই। ও প্রমাণ তো আসলে দেখাবো না বলছিলাম, তাহলে বাদ দিই, গত ক্লাসে অবশ্য বলছি এটা। আচ্ছা সমস্যা নেই, দেখেন এখানে কি করা যায়। আমরা এখানে একটা সমান্তরাল লাইন আঁকলে, আমরা এখানে একটা সমান্তরাল লাইন আঁকলে এই যে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে এ, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে এ, কারণ এই দুটো হচ্ছে একান্তর কোণ। যদি আপনি একটা সমান্তরাল লাইন আঁকেন এই দুটো হয়ে যাবে একান্তর কোণ। আবার এখানে কত আছে, এখানে আছে বি, তাহলে এখানে কত হবে, এটা হবে বি, কারণ এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। আপনি যদি যেভাবে চিন্তা করেন এই যে এই বাহু দুটো সমান্তরাল, তাহলে এই যে এইটা আর এটাকে আপনি বলতে পারেন অনুরূপ কোণ, আর এইটা এটাকে বলতে পারেন একান্তর কোণ। তো এখন জীবন সহজ, এখন তো আপনি কোণ তিনটা দেখতেই পাচ্ছেন, এ প্লাস বি প্লাস সি, এই তিনটা কোণ হচ্ছে কি এক সরল কোণ তৈরি করেছে, তার মানে এই তিনটা সমষ্টি হচ্ছে একশো। সহজ জিনিস, খালি একটা সমান্তরাল রেখা টানলেই হয়ে যায়, সমান্তরাল রেখা টানলেই হয়ে যায়, আর কোনো কিছু করা লাগে না। তো ওকে, আলহামদুলিল্লাহ। একজন লিখছে উপপাদ্য 6 কোথায়, সে আছে, সে আছে ভাইয়া, উপপাদ্য 6 আছে, সে একটু পরে আপনার চোখের সামনে আসবে ইনশাল্লাহ, উপপাদ্য 6 আছে। সে একটু মানে প্রয়োজনের খাতিরে সিকুয়েন্সিয়ালি সে একটু পরে চলে গেছে, সে আছে। আচ্ছা এখানে কি লেখা আছে, কোন ত্রিভুজের দুইটি বাহু যদি পরস্পর সমান হয়, আচ্ছা তাহলে ত্রিভুজটা আগে এঁকে ফেলি, আরে এগুলো কি পড়াচ্ছি। তাই এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু মনে করেন সমান, এই যে এ আর বি, এই দুইটা বাহু মনে করেন সমান। তো ওদের কথা হচ্ছে তাহলে বি এর বিপরীতে যে কোণটা থাকবে, এ এর বিপরীতে যে কোণটা থাকবে, এটাও নাকি পরস্পর সমান হবে। অর্থাৎ এটার নাম যদি এক্স দেই আর এটার নাম যদি ওয়াই দেই, তাহলে এদের কথা মতে কোণ এক্স আর কোণ ওয়াইও হচ্ছে সমান হবে। সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। এখন এই জিনিস মাথায় রেখে কিছু বুদ্ধিজীবী এই কাজ করে, তারা বলে যে ভাইয়া দেখেন আপনি তো শিখেছেন সমান সমান কোণের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে ভাইয়া এইটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ, আপনি যদি বলেন এই বাহু আর এই বাহু সমান, তাহলে কি আমরা বলতে পারি না এই কোণ আর এই কোণ সমান? না ভাইয়া আমরা এটা বলতে পারি না। সমান সমান বাহুর বিপরীত কোণ সমান এটা একটা ত্রিভুজের ক্ষেত্রে, দুইটা ভিন্ন ত্রিভুজের যদি এই বাহু আর এই বাহু সমান হয়, সেটা দিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না তার বিপরীত কোণ কি সমান হবে নাকি হবে না, এটা আমরা এখান থেকে বলতে পারবো না। ঠিক আছে, একই ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, তাহলে হচ্ছে তাদের বিপরীত কোণ সমান। অনেকে হয়তোবা মনে মনে চিন্তা করতেছেন ভাইয়া কি বলে এগুলা, কি কেউ বলে নাকি, এরকম কেউ মানে ভুল করে নাকি, না ভাই এগুলো করে, এবং বাস্তব অভিজ্ঞতা থেকে জিনিসটা বলা আর কি। ওকে, এবার আসেন নিচেরটা, নিচেরটা কি বলছে জাস্ট ওইটার উল্টাটা, যে যদি দুইটা কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। অর্থাৎ এই যে এই কোণটার নাম দিলাম হচ্ছে এক্স, এই কোণটার নাম দিলাম হচ্ছে ওয়াই, মানে জাস্ট উপরেরটা উল্টাটা আর কি। যদি ওরা বলতে চাচ্ছে যে কোণ এক্স আর কোণ ওয়াই যদি সমান হয়, তাহলে কোণ এক্স এর বিপরীতে যে বাহুটা থাকবে আর কোণ ওয়াই এর বিপরীতে যে বাহুটা থাকবে তারা পরস্পর সমান হবে, এটা বলতে চাচ্ছে। কালক্ষেপণ করবো না, সহজ জিনিস, আমরা একটু পরের স্লাইডে যাই। এটা কি, ওহো, আচ্ছা আমি চাচ্ছি, অনেকদিন অনেকদিন কখনোই তো দেখার সৌভাগ্য হয় না যে 100% মানুষ কারেক্ট উত্তর দিয়েছে, ঠিক আছে, এটা তো কখনো ঘটে নাই। আজকে খুবই সহজ একটা পোল কোশ্চেন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চেষ্টা করেন 100% মানুষ এটা কারেক্ট অ্যান্সার দেওয়ার, বুঝছেন, মানে এটা কঠিন না, প্লিজ একটু চিন্তা ভাবনা করে দিবেন, যতজন অ্যান্সার করবেন সবাই একটু কারেক্ট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, পোলটা চালু করে দিচ্ছি, 1 মিনিট সময় পাবো। আচ্ছা অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে কি আপনার 75 ডিগ্রি। কেন 75 ডিগ্রি, যেভাবে চিন্তা করলেই হয়, বাকি সবকিছুকে আপনি মনে মনে কেটে দেন, খালি এই সরল রেখাটা, এই সরল রেখাটা আর এই ছেদকটা চিন্তা করেন, বাকি সব কিছুকে আপনি মনে মনে টানা কেটে দেন। এরপরে যে এই সরল রেখাটা, তারপর হচ্ছে এই সরল রেখাটা আর এই ছেদকটা চিন্তা করেন, বাকি সব কিছুকে আপনি মনে মনে কেটে দেন। আল্লাহ রে কি করতেছি এটা। আচ্ছা তাহলে এই যে এইটা আর এটা হয়ে গেছে আপনার অনুরূপ কোণ, এটা আর এটা হয়ে গেছে অনুরূপ কোণ, তাহলে এটা 75 হইলে এটা কত হবে, এটা 75 হইলে এটা হবে হচ্ছে আপনার 75 ডিগ্রি। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 75 ডিগ্রি। এই যে ভাই ডিগ্রি তো দেই নাই, এখন আর ডিগ্রি দেওয়া লাগবে না, কেন, কারণ এই যে ডিগ্রি এখানে লেখা আছে, এই জন্য ডিগ্রি দেওয়া লাগবে না।
অন্যদেরকে জেতানোর জন্য ওরা ভুল লেখে, মাশাআল্লাহ, ওরা জিতে গেলেই সে জিতে যায় না। আচ্ছা, গুড। এখানে কি লেখা? বাহু কোণ, বাহু উপপাদ্য, বাহু 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 ও আচ্ছা, আপনারা তো যথেষ্ট উচ্চশিক্ষিত, এগুলো আপনারা হচ্ছে আমার চেয়েও ভালো পারেন। এই জন্য হচ্ছে কি আমি একটা ব্যবস্থা করব, আপনারা একটু পার্টিসিপেট করবেন। হ্যাঁ, সবাই একটু পার্টিসিপেট করবেন, আপনাদেরকে একটু কষ্ট করাবো। একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের সাথে হচ্ছে দুইটা অপশন আছে, অপশন দুইটা আগে লিখতেছি, প্রশ্নের আগে অপশন লিখতেছি। 1 নম্বর অপশন হচ্ছে সর্বসম, 2 নম্বর অপশন হচ্ছে গিয়ে সর্বসম নয়। 1 নম্বর অপশন হচ্ছে গিয়ে সর্বসম, আর 2 নম্বর অপশনটা হচ্ছে সর্বসম নয়। ঠিক আছে, তো আপনি উত্তর কিভাবে দিবেন সেটা হচ্ছে চ্যাট বক্সেও দিবেন না, পোলেও দিবেন না, আমি হচ্ছে হ্যান্ড রেজের মাধ্যমে উত্তর দিব আর কি, বুঝছেন? হ্যান্ড রেজ মানে হচ্ছে আমি বলবো কারা কারা 1 নম্বরটা মনে করেন তারা হ্যান্ড রেজ করবেন, কারা কারা 2 নম্বরটা মনে করেন তারা হ্যান্ড রেজ করবেন, এরকম আর কি। এখন না, আগে কোশ্চেনটা করি, সবাই তো মাত্র অপশন লিখলাম। কোশ্চেনটা করে দেখেন একটা জানা জিনিস কতজনের মাঝখানে কনফিউশন ক্রিয়েট করবে, খেয়াল করেন। আচ্ছা, তো সবাই একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবো, সবাই একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবো। ভয় পাওয়ার কিছুই নেই, সহজ একটা জিনিস, একটু খালি পেঁচায় বলতেছি আর কি। দুইটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। দুইটা ত্রিভুজের এই বাহু সমান, এই বাহু সমান, আর এই কোণ আর এই কোণ সমান। কোশ্চেনটা হচ্ছে ত্রিভুজ দুইটা কি সর্বসম নাকি সর্বসম নয়, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমি হ্যান্ড রেজের অপশন দিচ্ছি। ফার্স্টে তারা হ্যান্ড রেজ করবেন যারা মনে করেন এটার উত্তর হবে হচ্ছে 1 নম্বরটা, যারা মনে করেন এটার উত্তর হবে 1 নম্বরটা তারা হ্যান্ড রেজ করবেন। সর্বসম যারা মনে করেন তারা হ্যান্ড রেজ করবেন, যারা মনে করেন সর্বসম তারা হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করে একটু রেখে দেন, হ্যাঁ একটু হাতটা একটু রেখে দেন হ্যান্ড রেজ করে, হ্যাঁ না মাইন্ড না, একটু কষ্ট হবে জানি, কিন্তু একটু রেখে দেন, হ্যাঁ একটু রেখে দেন। আচ্ছা, তো পার্সেন্টেজটা হিসাব করি আমি, পার্সেন্টেজটা হচ্ছে আহ কত, 47, ওই এই এখন বেড়ে গেছে অনেক, 50 থেকে 52% মানুষ, 50, 50, 51, 52 এরকম এরকম 52% মানুষ হচ্ছে গিয়ে বলেছেন সর্বসম। আচ্ছা, এবার তারা হাত তুলবেন যারা মনে করেন যে সর্বসম না, বাকিরা হাত নামায় ফেলেন। যারা মনে করেন সর্বসম না তারা হাত তুলবেন, যারা মনে করেন সর্বসম না তারা হাত তুলবেন। অনেকেই মনে মনে চিন্তা করতে পারেন ভাই এটা কোনো কথা হইলো, বাকি যারা আছে তারা সবাই সর্বসম না মনে করেন, না ব্যাপারটা মিথ্যা, এখনই প্রমাণ করে দিব। দেখেন, যারা মনে করেন সর্বসম না তারা হাত তুলে বসে থাকেন। হাত মানে হচ্ছে ভার্চুয়ালি হাত তুলেন, অনেকে আবার জায়গায় বসে হাত তুলে বসে আছেন, ওইটা না, ভার্চুয়ালি যে মানে জুমে হাত তুলেন। আচ্ছা, তো এইখানে আছেন কত পার্সেন্ট মানুষ? এখানে আছেন হচ্ছে 5 ভাগের 1, 20% মানুষ। তাহলে একটু আগেরটাই ছিলেন হচ্ছে আপনার কত, 52 ছিল তাই না, 52, এখানে আছে 20, তাহলে কত হইলো 72। বাকি 28% মানুষ কোনো জায়গায় হাত তুলে নেই, তাদের জন্য কামস থার্ড অপশন। থার্ড অপশনটা হচ্ছে, সবসময় এরকম কিছু মানুষ পাওয়া যায়। এটা হচ্ছে থার্ড অপশনটা। এখানে পেয়েছি হচ্ছে গিয়ে 28% মানুষ। ঠিক আছে, তো দেখেন এখানে পেয়েছি হচ্ছে 20%, এখানে পেয়েছি 52%, আর এখানে হচ্ছে 28%। আর কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে 20%। কারেক্ট অ্যান্সার হচ্ছে এই 20%। তো এখন একটু আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি কেন আসলে এটা কারেক্ট অ্যান্সার। এটা আমাদের অনেকেরই এই কনফিউশনটা থেকে যায়। সবসময় খেয়াল রাখবেন, দুইটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ সমান হলেই তাদেরকে আমরা সর্বসম বলি না, দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমান হওয়া লাগে, দুইটা বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান হওয়া লাগে। যতক্ষণ পর্যন্ত অন্তর্ভুক্ত কোণকে আপনি সমান বলছেন না ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না ত্রিভুজ দুইটা সর্বসম। এটা ছিল হচ্ছে বাহুকোণ বাহুবদ্ধ, দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান। এক শ্রেণীর বুদ্ধিজীবী চিন্তা করে কেন ভাই সমকোণী হইলে তো কেস আবার উল্টাটা, আমি কি এখানে বলছি নাকি একবারও যে এটা সমকোণী ত্রিভুজ, কিন্তু আমি একবারও বলিনি। আচ্ছা, তাহলে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম হবে। এটা একটু খেয়াল রাখবেন, আজকের পর থেকে যাতে এই জিনিসটা ভুল না করি। এত আড়ম্বর করে এত কাহিনী করে বলার কারণ একটাই, যাতে আপনি নেক্সট টাইম কখনো এটা ভুল না করেন। আচ্ছা, এবার আসেন পরের কোশ্চেনটা।
এখন হচ্ছে কি অপশনে আগের দুইটাই থাকবে, 3 নাম্বার অপশনটা অটোমেটিক্যালি মানুষ চলে আসবে। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে এটা, যে যদি দুইটা ত্রিভুজ এরকম থাকে, যে এটা একটা ত্রিভুজ আর এটা আরেকটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের আপনার এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এখন কি ত্রিভুজ দুইটা সর্বসম নাকি সর্বসম না? 1 নাম্বার নাকি 2 নাম্বার? তো এখন হচ্ছে হাত তুলবেন তারা যারা মনে করেন সর্বসম। যারা সর্বসম মনে করেন তারা হাত তুলবেন। যারা সর্বসম মনে করেন তারা হাত তুলবেন। যারা সর্বসম মনে করেন তারা হাত তুলবেন। আচ্ছা, তাহলে সর্বসম মনে করেন হচ্ছে 3/1 মানুষ, অলমোস্ট 3/1, মানে 35% মানুষ। আচ্ছা, গুড। ছাত্ররা যারা সর্বসম মনে করতেছেন তারা কারেক্ট। আচ্ছা, এটা কেন সর্বসম হবে? কারণ দেখেন ভাইয়া, এই কোণ আর এই কোণ যদি সমান হয়, এই কোণ আর এই কোণ যদি সমান হয়, 3 নাম্বার যে কোণটা আছে সেটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। 3 নাম্বার যে কোণটা আছে সেটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে, কারণ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখন খেয়াল করেন, এই যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, আর তাদের সংলগ্ন বাহুটাও তো সমান হয়ে গেছে, তাহলে ত্রিভুজ দুটাকে আমরা সর্বসম বলতে পারবো। তার মানে কোণ বাহু কোণ উপপাদ্যের সময় দুইটা কোণ আর যেকোনো একটা বাহু সমান হলে আমরা কিন্তু তাদেরকে সর্বসম বলে ফেলতে পারি, কারণ হচ্ছে অপর কোণটা অটোমেটিক্যালি হচ্ছে কি আপনার সমান হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, যে বাহু কোণ বাহু উপপাদ্যের সময় এটা মাস্ট যে অন্তর্ভুক্ত কোণ হওয়া লাগবে, কিন্তু হচ্ছে গিয়ে কোণ বাহু কোণের সময় এটা মাস্ট না যে অন্তর্ভুক্ত কোণ হওয়া লাগবে, কারণ অন্তর্ভুক্ত কোণ ইভেন্চুয়ালি হয়েই যায় ওইটা, মানে ওই সরি অন্তর্ভুক্ত বাহু ইভেন্চুয়ালি ওইটা হয়ে যায়, মানে দুইটা কোণ যখন সমান হয়, 3 নাম্বার কোণটা সমান হয়ে যায়, তখন ওইটা অন্তর্ভুক্ত বাহু ইজিলি হয়ে যায়। আচ্ছা ভাইয়া, সর্বসম না হলে কোন দিক দিয়ে ত্রিভুজটা অন্যরকম হবে বুঝিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছেন। এটা হচ্ছে আমি না হয় ফ্রি হ্যান্ডে আঁকছি, এই জন্য আমারটা দেখতে অনেকটা সর্বসম মনে হচ্ছে, আপনাকে বিভ্রান্ত করার জন্য আমি কাজটা করছি, কিন্তু আপনি বাসায় একটা কাজ করেন। বাসায় আপনি হচ্ছে গিয়ে এই মনে করেন এটা 5 সেন্টিমিটার একটা বাহু নিবেন, এটা হচ্ছে 3 সেন্টিমিটার একটা বাহু নিবেন, আর এখানে মনে করেন হচ্ছে গিয়ে 30 ডিগ্রি কোণ দিয়ে আঁকবেন একটা ত্রিভুজ আঁকেন। 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 30 ডিগ্রি কোণ দিয়ে একটা ত্রিভুজ আঁকেন। আবার একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি 5 সেন্টিমিটার একটা বাহু নিবেন, 5 সেন্টিমিটার একটা বাহু নিবেন, আর এদিকে হচ্ছে 3 সেন্টিমিটার একটা বাহু নিবেন, এদিকে 3 সেন্টিমিটার একটা বাহু নিবেন, না এদিকে 3 সেন্টিমিটার নিয়েন না, Wait, একটু ইয়ে করে বলি, এদিকে 5 এদিকে 3, হ্যাঁ বলা যাবে বলা যাবে। এই যে এদিকে হচ্ছে কি আপনি 3 সেন্টিমিটার একটা বাহু নিবেন, আর হচ্ছে কি 30 ডিগ্রি কোণ আঁকবেন। 30 ডিগ্রি কোণ হচ্ছে এমন ভাবে আঁকবেন এই যে এইখানে কোণটা যাতে 30 ডিগ্রি হয়, মানে একটা স্থূলকোণী ত্রিভুজ হবে আর কি। সোজা কথায় একটা কোণ একটা ইয়ে হবে হচ্ছে কি আপনার স্থূলকোণী। আচ্ছা সরি, এখানে তো আপনার এটা তো ইয়ে করে রাখছি, এই যে এইটা সমান না, এই যে কোণটা হবে সেখানে, এই যে অন্তর্ভুক্ত কোণ সমান হওয়া যাবে না, এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এদিকে হচ্ছে কি একটা 30 ডিগ্রি হবে, মানে একটা স্থূলকোণী ত্রিভুজ রাখবেন, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ রাখবেন, সোজা কথা হচ্ছে এটা। সূক্ষ্মকোণী ত্রিভুজের একটা কোণ রাখবেন 30 ডিগ্রি, এই যে অন্তস্থ কোণ অন্তর্ভুক্ত কোণ বাদে একটাকে 30 ডিগ্রি রাখবেন, আর স্থূলকোণী ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ বাদে একটাকে 30 ডিগ্রি রাখবেন রাখবেন দেখবেন আপনি এটা করতে পারবেন শিওর, আপনি এটা করতে পারবেন শিওর, তখন দেখবেন যে একটা স্থূলকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণী ত্রিভুজ। বিশ্বাস না হলে বাসায় করে দেখেন, মিলবে শিওর। মানে দুইটা ত্রিভুজ সর্বসম হবে না, দুইটা ভিন্ন ত্রিভুজ হয়ে যাবে আর কি। সর্বসম হইলে তো বাহুগুলো সব সমান, কোণগুলো সব সমান হয়, তখন দেখবেন যে বাহুগুলো সব সমান হবে না। ঠিক আছে, এই হচ্ছে এই কথা। এটা এর আগেও কোশ্চেন করছিল মানুষজন, এরপর তারা হচ্ছে নিজেরা জিনিসটা বুঝতে পারছে। ওকে, তো এখানে কি লিখা আছে, বাহু 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 পদ্ধতি, এই দুটোই বললাম আর কি। উপপাদ্য 6 আর 10 এতক্ষণ বললাম, উপপাদ্য 6 আর 10 নিয়ে এতক্ষণ কথা বললাম। আর 9তে কি বলা আছে? 9তে বলা আছে তিনটা বাহু যদি পরস্পর সমান হয়, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে অবশ্যই ত্রিভুজ দুটা সর্বসম হবে। সর্বসম মানে কিন্তু বুঝেন ভাইয়া, সর্বসম মানে দুইটা ত্রিভুজের সকল বাহু সমান, সকল কোণ সমান পরস্পর। ঠিক আছে, এটা মানে হচ্ছে সর্বসম। আচ্ছা, এখানে কি লিখা আছে, অতিভুজ বাহু পদ্ম বলতে একটা জিনিস আছে। অতিভুজ বাহু পদ্মটা কিরকম, যে দুইটা সমকোণী ত্রিভুজ থাকবে, দুইটা সমকোণী ত্রিভুজ থাকবে, ওই দুইটা সমকোণী ত্রিভুজের একটা ত্রিভুজের অতিভুজ আরেকটা ত্রিভুজের অতিভুজের সমান, আর যে কোনো একটা বাহু সমান। এই যে দুইটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ, এই দুইটা পরস্পর সমান, আর যে কোনো একটা বাহু সমান, মনে করেন এই এই বাহু আর এই বাহু সমান,
তাহলে আমরা বলবো কি এই ত্রিভুজ দুটো হচ্ছে গিয়ে সর্বসম। তারপর কি লিখে, কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, এটা ছোটবেলার জিনিস, এটা আমরা সবাই পারি। মনে করেন এরকম একটা সিচুয়েশন, এটা একটা ত্রিভুজ এবিসি। এই এবিসি ত্রিভুজে আপনার হচ্ছে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে হচ্ছে এসি ইজ গ্রেটার দেন এবি। ওদের কথা হচ্ছে কোন একটা বাহু যদি আরেকটা বাহু হচ্ছে বড় হয়, তাহলে ওই বাহুর বিপরীতে যে কোণটা থাকবে, এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম হচ্ছে ওয়াই। বড় বাহুর বিপরীতে যে কোণটা থাকবে, ওই কোণটা ছোট বাহুর বিপরীতে যে কোণটা থাকবে তার চেয়ে বড় হবে। এটা নর্মালি এখানে দেখেও বোঝা যায় যে বড় বাহুর বিপরীতে যে কোণটা থাকবে, এটা প্রমাণটা কিন্তু বিদঘুটে ছিল, বুঝছেন? বাদ লাগবে না, কিন্তু প্রমাণটা বিদঘুটে যে ছোটবেলায় শিখেছিলেন। তাহলে একটা ত্রিভুজের একটা বাহু যদি আরেকটা বাহুর চেয়ে বড় হয়, যে যেমন এখানে এসি ইজ গ্রেটার দেন এবি, তখন এসির বিপরীতে যেই কোণটা থাকবে সেটা এবির বিপরীতে যে কোণটা থাকবে তার চেয়ে বড়। অর্থাৎ এসির বিপরীতে এখানে আছে এক্স, আর এবির বিপরীতে আছে ওয়াই, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। সেম কথাটাই এখানে উল্টা ভাবে লেখা। এখানে কি লেখা দেখেন, এখানে লেখা যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হয়, এখানে লেখা হচ্ছে যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হয়, অর্থাৎ এক্স যদি ওয়াই এর চেয়ে বেশি হয়, কোন একটা কোণ যদি অপর একটা কোণের চেয়ে বড় হয়, তাহলে ওই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটা ওই ছোট কোণের বিপরীতের বাহুটার চেয়ে বড় হবে। অর্থাৎ এসি উইল বি গ্রেটার দেন এবি। মানে এইটা হইলে এটা সত্য, আবার এটা হইলে এটা সত্য। জাস্ট এই দুইটা কথাই উপপাদ্য 12-13-তে লেখা। উপপাদ্য 14-তে কি বলা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এমন যদি একটা ত্রিভুজ থাকে যে ত্রিভুজের বাহুগুলা হচ্ছে কি এ বি সি, তাহলে আমরা সবসময় বলতে পারবো এবি প্লাস বিসি উইল বি গ্রেটার দেন এসি। এই তিনটা কথাই সত্য হবে। দেখেন, এবি প্লাস এসি উইল বি গ্রেটার দেন বিসি, এবং এসি প্লাস বিসি উইল বি গ্রেটার দেন এবি। এই তিনটাই একসাথে সত্য হইতে হবে। একটাও যদি সত্য না হয় তাহলে হচ্ছে কি এটা হবে না। এই তিনটা কথাই সত্য, মানে যে কোনো দুইটা বাহু যদি আমি নেই, ওই প্রত্যেক দুইটা বাহু 3 নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে। একটা ত্রিভুজের ক্ষেত্রে সবসময় এই কথাটা সত্য, এটা খেয়াল রাখবো আমরা। এটা নিয়ে মাঝে মাঝে এমসিকিউ তে দুষ্টামি করা হয়, অনেকেই ফাঁদে পা দেয় এবং হচ্ছে গিয়ে জিনিসটা ভুল করে। ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, যে কোনো দুইটা বলতে এখানে প্রত্যেক দুইটার কথা বোঝাচ্ছে। এবি প্লাস বিসি যেমন এসির চেয়ে বড় হইতে হবে, এবি প্লাস এসিও এবিসির চেয়ে বড় হইতে হবে, এবং এসি প্লাস বিসিও আপনার এবির চেয়ে বড় হইতে হবে। সবগুলো খেয়াল রাখতে হবে। সমকোণী ত্রিভুজ হইলে কি শুধু 11 নম্বর উপপাদ্য ছাড়া আর সর্বসম হবে না? হ্যাঁ হবে। সর্বসম আর সমানের মধ্যে পার্থক্য কি? আহ সমান চিহ্নটা অনেক সময় দেয় হচ্ছে কি ক্ষেত্রফল সমান বোঝানোর ক্ষেত্রে দেয়, বুঝছেন? সর্বসম মানে তাদের বাহু সমান কোণ সমান। ক্ষেত্রফল সমান হইলে বাহু সমান, বাহু কোণ সমান নাও হইতে পারে, কিন্তু যখন আমরা দুইটা ত্রিভুজের মাঝখানে সমান চিহ্ন দিই তখন তাদের বেসিক্যালি ক্ষেত্রফল সমান বোঝায়। আর যখন এই যে সর্বসমতার চিহ্নটা দিই তখন আমরা বোঝাই হচ্ছে কি তাদের বাহু সব সমান, কোণ সব সমান। আচ্ছা, এখানে বলা হয়েছে হচ্ছে আপনার 9 থেকে 3 বাদ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কি আপনার লিখতে কলম না উঠিয়ে, অর্থাৎ কলম দিয়ে যে আপনি লিখবেন, কলম দিয়ে একটাই দাগ দিতে পারবেন বা একবারই লিখতে পারবেন, আপনি হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবেন না আর কি, কলমটা উঠে পারবেন না, খাতা থেকে কলমটা উঠে পারবেন না। কলম দিয়ে একটাই দাগ দিতে পারবেন বা এমন ভাবে লিখবেন, মানে অনেক কিছু লিখতে পারবেন, সমস্যা নাই, কিন্তু হচ্ছে আপনি দাগ দিতে পারবেন, মানে কলম উঠাতে পারবেন না। লিখার সময় কলম উঠে আরেকবার কিছু লিখতে পারবেন। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে। জি হয়েছে, আপনাদের অনেকেই পেরেছেন। এটা উত্তর হচ্ছে গিয়ে সামনে একটা এস লিখে দিব। সামনে একটা এস লিখে দিলেই আপনার হচ্ছে 9 থেকে 3 বাদ চলে যায়। আর সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ, উইদাউট লিফটিং মানে কলম উঠানো যাবে না আর। ঠিক আছে, সামনে একটা এস লিখে দিলে অ্যান্সারটা হয়ে যায়। আচ্ছা, তো এখানে কি আছে দেখেন, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত। এটা ভাই পিথাগোরাসের উপপাদ্য। ক্লাস 8 এটা করতে করতে হচ্ছে গিয়ে আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, অনেকে করেন নাই, যে এসি ছিল না তাই চিল করেন নাই হয়তো বা। তো এটা ক্লাস 9-10-এও আছে। এটা 19-15 যখন পড়বো তখন হচ্ছে কি ওইখানে প্রমাণটাও আমরা ইনশাল্লাহ আবার দেখবো আর। ঠিক আছে, যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, পিথাগোরাস সাহেবের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো এটার প্রমাণটা আমরা যখন 19-15 পড়বো তখন হচ্ছে প্রমাণটা আমরা আবার দেখবো, হয়তো একটু ভিন্ন রকম ভাবে দেখবো। ক্লাস 8-এ শিখেছিলাম হচ্ছে ট্রাপিজিয়াম দিয়ে হচ্ছে প্রমাণটা শিখেছিলাম হয়তো আমরা। জানি না আপনারা কি অন্যান্য সিস্টেম শিখছেন নাকি। ক্লাস 8-এ একটা না 3টার মতো প্রমাণ ছিল আর কি, একই উপপাদ্যের 3 ভাবে প্রমাণ ছিল। তো অনেকে চিন্তা করতেছেন উপপাদ্য 15, এই যে উপপাদ্য 15 এখানে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এজন্য এটাকে একটু আলাদাভাবে লেখা, এবং এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ প্রমাণ করবো এখন। এটা আমরা ইনশাল্লাহ এখন প্রমাণ করবো, তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যে, তাহলে এবি এর মধ্যবিন্দু নিলাম আর এসি এর মধ্যবিন্দু নিলাম।
এবি এর মধ্যবিন্দুটা মনে করেন ডি, আর এসি এর মধ্যবিন্দুটা মনে করেন ই। আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে এই ডিইটা হচ্ছে বিসি এর সমান্তরাল, আর ডিইটা হচ্ছে বিসি এর অর্ধেক। ডিইটা বিসি এর সমান্তরাল, আর ডিইটা কার অর্ধেক? ডিইটা হবে হচ্ছে আপনার বিসি এর অর্ধেক। তো এখন এটাও ক্লাস 8 এ ছিল মোস্ট প্রবাবলি। তো এখানে আমরা প্রমাণ করবো হচ্ছে ডি সমান হাফ বিসি, আর ডি সমান্তরাল হচ্ছে গিয়ে বিসি। তো আমরা জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে বলবো, যাদের মনে পড়বে না তারা হচ্ছে পরে একটু কাইন্ডলি পিডিএফটা দেখে নিলে দেখবেন যে মনে পড়ে যাবে। তাও চেষ্টা করেন আমার সাথে 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 শোনার, ইনশাল্লাহ আপনার মনে পড়বে। যে কাজটা আমরা করবো, ই কে বর্ধিত করবো এফ পর্যন্ত, এমন ভাবে বর্ধিত করবো যাতে ডিই আর ইএফ সমান হয়। এটাকে আমরা বর্ধিত করবো হচ্ছে এফ পর্যন্ত, এমন ভাবে বর্ধিত করবো যাতে ডিই আর ইএফ সমান হয়। আরেকটা কাজ কি করবো, আরেকটা কাজ হচ্ছে সি আর এফ যোগ করে দিব। সি এবং এফ আমরা এই দুটা যোগ করে দিব। এরপর ভাই একবারই বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। এরপরে দেখেন এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা ত্রিভুজের নাম হচ্ছে এডিই, আর একটা নাম হচ্ছে সিইএফ। একটার নাম হচ্ছে এডিই, আর একটার নাম হচ্ছে সিইএফ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণ হচ্ছে পরস্পর সমান, তারা বিপরীত কোণ, দেখে বোঝা যাচ্ছে। তাহলে কোণ এইডি আর হচ্ছে কি আপনার কোণ সিইএফ পরস্পর সমান। ই যেহেতু মধ্যবিন্দু, আমরা বলতে পারি এই সমান হচ্ছে সিই। আবার ডিই আর ইএফ আমরা সমান করে এগেছি, এটা অঙ্কনে লেখা আছে, খেয়াল করে। আমরা এখান থেকে লিখতে পারি ত্রিভুজ এডিই এটা হচ্ছে সর্বসম। তার সাথে সর্বসম সিইএফ এর সাথে সর্বসম। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া মানে কি? দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া মানে হচ্ছে তাদের তিনটা বাহু সমান হয়ে যাবে, অর্থাৎ এটার এটা সমান, এটার এটা সমান, তাহলে বাকি যে বাহুটা আছে তারাও পরস্পর সমান হবে। তাহলে আমরা কথাটাকে এভাবে লিখতে পারি, সুতরাং এডি সমান হচ্ছে সিএফ সমান আমরা বিডিও লিখে ফেলতে পারি। কেন সমান বিডি লিখতে পারি? কারণ ব্রাদার খেয়াল করেন, এডি যা বিডিও তো তা, কারণ ডি তো আমার মধ্যবিন্দু, তো এডি যে কথা বিডিও আমার একই কথা। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, যে আমরা এখানে লিখতে পারি যে কোণ ডিএই, কোণ ডিএই এটা কার সমান? এটা হচ্ছে কোণ ইসিএফ এর সমান। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, যেহেতু আমার এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। কারণ এই পরস্পর সমান লিখতে গিয়ে একটা মজার ঘটনা ঘটবে, সেটা হচ্ছে তারা একান্তর কোণ হয়ে গেছে। যখন তাদের কাছে সমান লিখছেন তখন দেখবেন যে তারা হয়ে গেছে কি, তারা হয়ে গেছে হচ্ছে আপনার একান্তর কোণ। আপনি জানেন একান্তর কোণ যদি কখনো দেখেন যে সমান, তখন এই যে কখনো যদি এরকম একটা সিচুয়েশন ঘটে যে এরকম দুইটা, এই যে এরকম দুইটা রেখাংশ আছে এবং হচ্ছে আপনার এই কোণ আর এই কোণ সমান, তখন তো আর এটা বলার অপেক্ষা রাখে না যে তারা পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এবি আর সিএফ পরস্পর, এটা আমরা উপাধ্যায় যে 4 সম্ভবত দেখেছিলাম, যে এখন আমরা বলতে পারি এবি আর সিএফ হচ্ছে পরস্পর সমান্তরাল। এটা লিখে ফেলি, সুতরাং এবি এবং সিএফ এরা হচ্ছে পরস্পর সমান্তরাল, এটা বলা যায় যেহেতু একান্তর কোণগুলো সমান হয়ে গেছে। তো এইবার তো ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে বিডিসি বিডিএফসি, এটাকে আমরা একটা আয়তক্ষেত্র বলতে পারি। বিডিএফসি এটাকে আমরা একটা, সরি আয়তক্ষেত্র না, একটা সামান্তরিক বলতে পারি। কিভাবে কিভাবে সামান্তরিক কিভাবে বললেন আপনি? যদি একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, এই যে এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই বাহুটা আর হচ্ছে আপনার এই বাহুটা খেয়াল করেন, এই দুটো বাহু খেয়াল করেন, এই দুটো বাহু কিন্তু সমান ও সমান্তরাল, অর্থাৎ বিডি আর সিএফ এরা এই যে সমান, যে এখানে লেখা আছে, এই যে দেখেন বিডি আর সিএফ সমান তো লেখাই আছে, আর সমান্তরাল তো দেখতেই পাচ্ছেন, এটাকে প্রমাণ করলাম যে এটা সমান্তরাল, তো আমার বিডি আর সিএফ সমান্তরাল। তাহলে কোন একটা চতুর্ভুজের এইরকম একটা চতুর্ভুজ আছে যার এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তখন আমরা কি বলবো? এক জোড়া বাহু সমান ও সমান্তরাল হয়েই ওটাকে সামান্তরিক বলে ফেলা যায়, এবং তার অপর জোড়া বাহু অটোমেটিক্যালি সমান ও সমান্তরাল হয়ে যায়। অপর জোড়া যে বাহুটা আছে অর্থাৎ বিসি এবং ডিএফ, এটা অটোমেটিক্যালি আমরা সমান্তরাল বলে ফেলতে পারি। আর ভাই বিসি আর ডিএফ সমান্তরাল যে কথা, বিসি আর ডিই সমান্তরাল একই কথা, কারণ দুটো একই রেখার উপর আছে। খেয়াল করে দেখেন, এই যে বিসি আর ডিএফ সমান্তরাল যে কথা, বিসি আর ডিই সমান্তরাল একই কথা। ঠিক একইভাবে যেহেতু এটা সামান্তরিক, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, তাহলে আমরা এটাও লিখতে পারি বিসি সমান হবে হচ্ছে ডিএফ। আমরা এটাও লিখতে পারি বিসি কার সমান হবে? ডিএফ এর সমান হবে। আর ডিএফ মানে কি? ডিএফ মানে হচ্ছে ডিই প্লাস ইএফ, আর ইএফ মানে হচ্ছে আপনার ডিই, তার মানে এটা হচ্ছে কি 2ডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং হাফ অফ বিসি এটা ইকুয়াল টু হচ্ছে ডি।
তাহলে কি করলাম আমরা, ফার্স্ট হচ্ছে এটা প্রমাণ করলাম যে হচ্ছে এই বিডিএফসি এটা একটা সামান্তরিক, এটা প্রমাণ করলাম। কিভাবে প্রমাণ করলাম? তার এক জোড়া বাহুকে সমান ও সমান্তরাল প্রমাণ করে দিলাম। এই যে এক জোড়া বাহুকে সমান ও সমান্তরাল প্রমাণ করে দিলাম। আর এক জোড়া বাহু সমান ও সমান্তরাল হলে অপর জোড়া বাহু অবশ্যই সমান ও সমান্তরাল হবে। তো এই জন্য আমরা লিখলাম এই যে বিসি সমান্তরাল ডিএফ। বিসি সমান্তরাল ডিএফ যে কথা, বিসি সমান্তরাল ডিই একই কথা। আচ্ছা, তার মানে বিসি সমান ডিএফ হবে, অপর জোড়া বাহু সমান ও সমান্তরাল। এরপর ডিএফটাকে ভেঙে ডিই প্লাস ইএফ লেখা যায়। আর ইএফ যে কথা, ডিই একই কথা, তো ডিই লিখবো। এরপর এখান থেকে চলে আসবে ডিই সমান 26। যাদের মনে, যারা হচ্ছে পড়েছিলেন আগে, তাদের মনে পড়ে যাওয়ার কথা। আর যারা পড়েন না, আগেও ফাঁকি দিয়েছেন, তাদের একটু মাথার 2-3 ফিট উপর দিয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু আপনি যদি একটু রেকর্ডিংটা দেখে নেন, ইনশাআল্লাহ দেখবেন মাথার মধ্যেই যাবে, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। এত একটা কঠিন কিছু বলিনি। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখেন, প্রমাণ কর যে সমবাহু, সরি, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা সমবাহু হবে। এইটা হচ্ছে কি, আমি আপনাকে পুরোটা করে দিব না, এটা আপনাকে বাড়ির কাজের মতো দিয়ে দিব অনেকটা, আপনি নিজে নিজে একটু বাসার চেষ্টা করবেন, কাউকে দেখানো লাগবে না, একবার করবেন, ওইটাই প্রথম, ওইটাই শেষ, মানে আর কখনো হচ্ছে করা লাগবে না, এগুলো পরীক্ষা আসবেও না, প্লাস একবার জাস্ট জেনে রাখার জন্য করলেন আর কি। এবিসি এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ আপনার এবি সমান এসি সমান বিসি। আমি ক্লু দিয়ে দিচ্ছি, এই তিনটা বাহু হচ্ছে পরস্পর সমান। আপনাকে বলা হলো কি এর মধ্যবিন্দুগুলো যোগ করতে, এর বাহুগুলার মধ্যবিন্দুগুলো যোগ করতে বলা হলো। তো আমি মধ্যবিন্দুগুলো যোগ করতেছি, তো এইটা, এইটা আর এটা যোগ করতে বলা হলো। করলাম, করার পর যেই ত্রিভুজটা আমি পাবো ডিইএফ, এটাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে, আপনার জন্য কিন্তু গুড নিউজ আছে, ক্লাস অতি শীঘ্রই শেষ হয়ে যাবে মনে হয়। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে ডিই সমান হচ্ছে ইএফ সমান হচ্ছে ডিএফ, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখন একটা জিনিস একটু খেয়াল করি, কমন সেন্সের ব্যাপার, এটা যদি একটা বাহু হয়, এটা যদি একটা বাহু হয়, এটা যদি একটা বাহু হয়, আর তারা যদি সমান হয়, আর এগুলো যদি তাদের মধ্যবিন্দু হয়ে থাকে, তো চিন্তা করে দেখেন তো, মনে করেন এটা হচ্ছে 10, তাহলে এতটুকু কত 5, এতটুকু কত 5, আবার এটা মনে করেন হচ্ছে 10, সেমই তো হবে তাই না, তিনটা বাহু তো সমান, তাহলে এতটুকু কি হবে 5, এতটুকু কি হবে 5, আবার এটা যদি 10 হয়, এতটুকু কি হবে 5, এতটুকু কি হবে 5। অর্থাৎ এই যে অর্ধেকগুলো দেখতে পাচ্ছি, এই অর্ধেকগুলো সব সমান, অর্থাৎ এডি যে কথা, বিডি একই কথা, তারপরে এফবি একই কথা, তারপরে এফসি একই কথা, ইসি একই কথা, এমনকি এই একই কথা, মানে সমান। অর্ধেক যেগুলো আছে এই সবগুলো অর্ধেক হচ্ছে সমান। তো ভাই সবই তো করে দিচ্ছেন, আমরা বাসায় কি করবো, এই বাসায় বাকি অংশটুকু করবেন, বাসায় আপনি বাকি অংশটুকু করবেন। তো ক্লুটা হচ্ছে এটা, আপনি এটা প্রমাণ করবেন যে বিডিএফ আর হচ্ছে গিয়ে সিইএফ এরা সর্বসম। আরেকটা জিনিস খেয়াল রেখেন, এগুলো কিন্তু সব 60 ডিগ্রি, বাংলা যাকে আপনারা বলেন 60 ডিগ্রি, এগুলো সব কিন্তু 60 ডিগ্রি, এই কোণগুলা যেহেতু সমবাহু ত্রিভুজ। আবার প্রমাণ করবেন হচ্ছে ত্রিভুজ সিইএফ এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ এডিই, এটা করবেন। এই দুইটা সর্বসম প্রমাণ করার পরে দেখবেন যে আপনার যেটা চাইছে সেটা প্রমাণ হয়ে গেছে। এই দুইটা সর্বসম প্রমাণ করার পরেই দেখবেন যে যেটা চাইছে আপনার সেটা প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, খালি হচ্ছে এই দুইটা কাজই করা লাগবে, এবং এই দুইটা করার জন্য আপনার যা যা জানা লাগে, যা যা হচ্ছে আপনাকে বলা দরকার, সবকিছু আপনাকে জানানো হয়েছে, বলা হয়েছে। আপনি একটু জাস্ট একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ পারবেন। ওকে, জি আপনি সব সলিউশন বলে দিয়েছেন। আচ্ছা, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো কিভাবে প্রমাণ করা যায়, একটা সমবাহু ত্রিভুজের তিনটা মধ্যমা সমান, এটা প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে আপনার একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ যার নাম দিলাম হচ্ছে এবিসি। এখন এটার আঁকবো হচ্ছে আমরা তিনটা মধ্যমা। তো এটা মনে করেন একটা মধ্যমা বিই, এটা মনে করেন একটা মধ্যমা সিএফ, আর এটা মনে করেন একটা মধ্যমা এডি। এখানে আপনাকে ক্লু দিয়ে দেওয়া হবে, বাকিটা আপনি নিজে নিজে করে ফেলবেন। তো এটা হচ্ছে বিই, এটা হচ্ছে সিএফ, এটা হচ্ছে এডি। এই মধ্যমা তিনটি পরস্পর সমান প্রমাণ করতে হবে। তো আমরা লিখি আমাদের যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে হচ্ছে এডি সমান হচ্ছে বিই সমান হচ্ছে সিএফ, এটা হচ্ছে আমাদের সমান প্রমাণ করতে হবে এই তিনটা। এখন এই তিনটা সমান প্রমাণ করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দুই জোড়া ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবেন। এর মধ্যে একটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর আগে একটু একটা জিনিস খেয়াল করেন, এফ কিন্তু মধ্যবিন্দু, ডি কিন্তু মধ্যবিন্দু, ই কিন্তু মধ্যবিন্দু। তাহলে এখানেও সেম আগেরটার মতো আমরা কি বলতে পারি, এএফ
সমান এফ বি সমান বিডি সমান ডিসি সমান সিই সমান এই, এটা আমরা বলতে পারি। কিন্তু এটা আমরা বলতে পারি কেন? কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে সবগুলা বাহু সমান। সবগুলা বাহু যদি সমান হয় তাহলে এগুলো তো মধ্যবিন্দু সব, তাহলে অর্ধেক গুলাও সমান হবে। একটু আগে যে লজিকে বলেছিলাম সেম লজিকে এখানেও বলা যায় এই অর্ধেক গুলো সমান, অর্থাৎ এফ বি আর এফ সমান, এই আর ইসি সমান, সিডি আর বিডি সমান, এগুলো সব হচ্ছে আপনার সমান হবে। এখন দেখেন দুই জোড়া ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলে জীবন সহজ। একটা নাম হচ্ছে ত্রিভুজ এবিই, আরেকটা নাম হচ্ছে ত্রিভুজ এসিএফ। একটা হচ্ছে এবিই আর একটা হচ্ছে ত্রিভুজ এসিএফ। এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখেন এই আছে একটা ত্রিভুজে, আরেকটা ত্রিভুজে দেখেন এফ আছে। দেখা যদি না যায় তাহলে একটু চোখ খুলে দেখেন, চোখ বন্ধ করে দেখলে কিন্তু দেখবেন না, লক্ষ্য করতে হবে। এই যে এটা হচ্ছে এই, আর এই যে এই ত্রিভুজে খেয়াল করেন এই যে এটা হচ্ছে এফ, এই দুটো হচ্ছে সমান, যেখানে লিখে আছে এই আর এফ যে সমান, এটা লিখাই আছে। আচ্ছা, এরপরে এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ কোণ আছে। এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বিএই দুইটা ত্রিভুজের মধ্যে আছে, খেয়াল করেন বিএই আর এখানে কি আছে সিএএফ, এই দুইটা একই কোণ। আবার এই দুইটা ত্রিভুজের মধ্যে দুটো সমান বাহু আছে, অর্থাৎ এবি আর ইসি সমান। সমবাহু ত্রিভুজের দুইটা বাহু যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে বলতে পারি ত্রিভুজ এবিই এটা হচ্ছে সর্বসম। কার সাথে সর্বসম? এটা হচ্ছে ত্রিভুজ এসিএফ এর সাথে সর্বসম। ত্রিভুজ এবিই, এই যে ত্রিভুজ এবিই এটা কার সাথে সর্বসম? এটা ত্রিভুজ এসিএফ এর সাথে সর্বসম। তো দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে তার সবকিছু সমান হবে, অর্থাৎ বিই আর সিএফ সমান হবে। আমরা কি লিখতে পারি? সুতরাং বিই আর সিএফ সমান। অনুরূপ ভাবে বাকিটা আর করছি না, ঠিক আছে? বাকিটা হচ্ছে আপনি নিজেই করে ফেলতে পারবেন। যে এবিডি ত্রিভুজটার দিকে খেয়াল করেন আর বিসিএফ ত্রিভুজটার দিকে খেয়াল করেন, এবিডি আর বিসিএফ ত্রিভুজটার দিকে খেয়াল করেন। এই দুইটা ত্রিভুজকে আপনি সর্বসম প্রমাণ করে ফেলতে পারবেন। এই দুইটা ত্রিভুজকে আপনি সর্বসম প্রমাণ করে ফেলতে পারবেন। তো সর্বসম প্রমাণ করে ফেলার পর আপনি দেখবেন হচ্ছে এডি আর সিএফ সমান হয়ে যাবে। এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে ফেলার পর দেখবেন এডি আর সিএফ সমান হয়ে যাবে। এখানে বিই আর সিএফ সমান হয়ে গেল, এখানে এডি আর সিএফ, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এডি সমান বিই সমান সিএফ। ওটা আর করে দিলাম না, হ্যাঁ ওটা নিজেরা করেন, ইজি জিনিস। খালি একটু ত্রিভুজটার দিকে একটু ঠিকঠাক মতো তাকাবেন, জীবন সহজ। ভাই ত্রিভুজের ওইটাও কি সমান হবে? কোনটা ভাই? ত্রিভুজের ওইটা বলতে আবার কি? ত্রিভুজের ওইটাও কি সমান হবে? খুলে বলেন, ওইটা আবার কি? সব সমান হবে, সর্বসম হইলে ত্রিভুজটা সবকিছু সমান, তাহলে ত্রিভুজের ওইটাও কি সমান হবে? আচ্ছা এখন দেখেন কি বলা আছে এখানে, প্রমাণ কর যে ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্থ কোণের সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। আচ্ছা কিভাবে প্রমাণ করা যায় চলেন একটু দেখে নিই। এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণ। আচ্ছা তাহলে এটাকে একটু বর্ধিত করে দিই হালকা, এটাকেও হালকা বর্ধিত করে দিই। তাহলে এখানে কোণ একটা তৈরি হয়েছে, এই কোণটার নাম দিলাম এক্স। এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এই কোণটার নাম দিলাম হচ্ছে ওয়াই। প্রমাণ করতে বলা হয়েছে এই দুইটা কোণের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এটা 180 ডিগ্রির চেয়ে বড়, এটা থেকে প্রমাণ করতে বলা হয়েছে। এক্স প্লাস ওয়াই এটা 180 ডিগ্রির চেয়ে বড়, এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখন খেয়াল করি এটা কিভাবে করা যায়, এটা খুবই ইজি। এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে গিয়ে বি, এটার নাম দিলাম হচ্ছে সি, ঠিক আছে? এখন আসলে বি আর সি দিতে চাচ্ছি না, অন্য কিছু দিতে চাচ্ছি। আচ্ছা অন্য কিছুই দিই, দেখেন হ্যাঁ যদি এটা এক্স হয় তাহলে এই কোণটা কত হবে তাড়াতাড়ি বলেন আপনারা। এই যে এই কোণটা কত হবে, এটা যদি এক্স হয় এই কোণটা কত হবে জলদি। এই যে গুড গুড, এই যে উচ্চশিক্ষিতরা সবাই বলে ফেলছে। তো এটা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স। এটা যদি এক্স হয় এটা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স। আচ্ছা এটা যদি ওয়াই হয়, এটা যদি ওয়াই হয় তাহলে এটা কি হবে? এটা ওয়াই হলে এটা কি হবে? গুড, এটা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ওয়াই, এটা হবে 180 ডিগ্রি মাইনাস। এখন আপনি কিন্তু যথেষ্ট উচ্চশিক্ষিত, আপনি কি জানেন? আপনি জানেন এই তিনটা কোণের সমষ্টি কত, এটা আপনি জানেন। এই যে তিনটা কোণ দেখতে পাচ্ছেন এই তিনটা কোণের সমষ্টি আপনার জানা আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্স
প্লাস 180 ডিগ্রি মাইনাস ওয়াই, এ প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস 180 ডিগ্রি মাইনাস ওয়াই, এই তিনটা কোণের সমষ্টি কত? এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে মাইনাস এক্সটা এদিকে নিয়ে যান, মাইনাস ওয়াইটা এদিকে নিয়ে যান, তাহলে এদিকে আসলে এটা কি হবে? এক্স প্লাস ওয়াই। আর এই 180 ডিগ্রিটাকে এদিকে নিয়ে আসেন, তাহলে কি হয় দেখেন, এ প্লাস 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে? এখানে পাচ্ছি আমরা এ প্লাস 180 ডিগ্রি, জাস্ট পক্ষান্তর করলাম, এই 180 ডিগ্রিটাকে বাম পাশে আনলাম আর এক্স আর ওয়াইটাকে ডান পাশে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ প্লাস 180 ডিগ্রি। এখন একটু খেয়াল করি, আমরা এই জিনিসটা দিকে একটু খেয়াল করি, এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই 180 ডিগ্রির সাথে আরো কিছু একটা যোগ করলে পাওয়া যায়। এটা তো ইজিলি এটাই ডিনোট করে যে এক্স প্লাস ওয়াই অবশ্যই 180 ডিগ্রির চেয়ে বড় হবে। 180 ডিগ্রির সাথে কিছু একটা যোগ করলে যদি আপনি এক্স প্লাস ওয়াই পান, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এই এক্স প্লাস ওয়াই অবশ্যই আপনার এই 180 ডিগ্রির চেয়ে বড়, তাই না? এখন অনেকে বলে, কেন ভাই, যদি এ এর মান 0 ডিগ্রি হয়? আরে ভাই রে ভাই, এ এর মান 0 ডিগ্রি কি হওয়া সম্ভব? এর মান 0 ডিগ্রি হইলে তো আপনার ত্রিভুজ হয়ে যাবে স্কুইজড, তাই না? ত্রিভুজ আর ত্রিভুজ থাকবে, তখন এটা লাইনের মতো হয়ে যাবে, তখন আর এখানে কোনো ত্রিভুজই উৎপন্ন হবে না। তার মানে এখানে এর মান 0 ডিগ্রি হওয়া সম্ভব না। ঠিক আছে, ত্রিভুজ উৎপন্ন হইতে হলে এর মান 0 ডিগ্রিতে বড় হবে। তো এখান থেকে লজিক্যালি এটা বলে ফেলা যায় এক্স প্লাস ওয়াই উইল বি গ্রেটার দেন 180 ডিগ্রি। এটা লজিক্যালি প্রমাণ করে ফেলা যায়। পোল কোশ্চেন 3, সবাই একটু পোলে পার্টিসিপেট করি আমরা, 1 মিনিট সময় পাবেন, খুবই সহজ কোশ্চেন। আজকে ক্লাসে এটা নিয়ে একটু তালিম করা হয়েছে, একটু বলা হয়েছিল আর কি। আচ্ছা, তো আমাদের টাইম আপ, টাইমস আপ। তো এখানে প্রায় হচ্ছে গিয়ে 2 মিনিটের মতো হয়ে গেছে না এটা? আহারে, এটা কারেক্ট দেখতে পারেন না আসলে, তো অবস্থাটা মোটামুটি একটু কম ভালো আর কি, খারাপ বলবো না, একটু কম ভালো। তো দেখেন, এই টাইপ কোশ্চেন যদি থাকে সবসময় কি খেয়াল করবেন? সবসময় খেয়াল করবেন হচ্ছে আপনার বড় যে বাহুটা থাকবে ওইটাকে এক পাশে লিখবেন, আর বাকি যে দুইটা বাহু থাকবে ওই দুইটা বাহুকে এক পাশে লিখবেন। বড় বাহুটাকে এক পাশে লিখবেন, বাকি দুইটা বাহুকে এক পাশে লিখবেন। বড় বাহুটাকে এক পাশে লিখবেন, বাকি দুইটাকে এক পাশে লিখবেন। বড় বাহুটাকে এক পাশে লিখবেন, বাকি দুইটাকে এক পাশে লিখবেন। ঠিক আছে, এরপর দেখবেন বাকি দুইটার যোগফল বড়টার চেয়ে বড় হয় নাকি। বাকি দুইটার যোগফল, এই যে মানে 2 আর 3 এর যোগফল 4 এর চেয়ে বড়, 6.5 আর 7.25 এর যোগফল 8 এর চেয়ে বড়, কিন্তু 3 আর 4 এর যোগফল তো 7 এর চেয়ে বড় হয় না। তো এই জন্য এটা উত্তর হবে হচ্ছে বি নাম্বারটা। অর্থাৎ আমরা জানি ত্রিভুজে যে কোনো দুইটা বাহুর যোগফল যেহেতু 3 নাম্বার বাহু হচ্ছে বড় হইতে হয়, তো এখানে তো এই 3 আর 4 যোগ করে তো 7 হয়ে গেল, সমান হয়ে গেল। আমরা একটু আগে বলছিলাম আপনাদের প্রত্যেক দুইটা বাহু যোগ করলে 3 নাম্বার বাহু হচ্ছে বড় হইতে হবে। তো এটার নিয়মটা কি? সবসময় বড় বাহুটাকে এক পাশে রাখবেন, বড় বাহুটাকে এক পাশে রাখার পর ছোট বাহু দুইটাকে আরেক পাশে রাখবেন। এরপর দেখবেন এই ছোট বাহু দুইটা সামেশন যাতে বড় বাহুটার চেয়ে বড় হয়, তাহলে আপনার ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এছাড়া হচ্ছে গিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। তো এটা একটু সবসময় আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, ইয়াতে পাইছেন, অ্যানোটেশন পাইছেন তো নাকি?